सत्मरूपतत्रकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूत सर्वकर्म सूत्रबन्धतारणम् ज्ञान कर्म पाप पुण्य तारतम्य साधनम् बुद्धिभाषा शक्तिरूप सर्वकर्म भाषणम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। নমস্কার সুধী শ্রদ্ধেয় শ্রোতৃমণ্ডলী তথা অনুষ্ঠান পরিচালনা কমিটির সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ, গ্রামবাসীবৃন্দ এবং স্থানীয় প্রশাসনিক বিভাগকে জানাই অগ্নিদ্বীপ অপেরার প্রতিষ্ঠাতা, প্রযোজক এবং কলাকুশলী শিল্পীবৃন্দের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মাননীয় দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে কয়েকটি বিশেষ ঘোষণাগুলি দয়া করে একটু মন দিয়ে শুনবেন। আমাদের মঞ্চের চারিদিকে যে সমস্ত বাঁশের খুঁটিতে মাইকের হর্নগুলি বাঁধা রয়েছে, দয়া করে সেগুলিতে কেউ হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক নাড়াবেন না। আমাদের নাটক চলাকালীন নাটকের প্রয়োজনে মঞ্চ কখনো কখনো অন্ধকার হবে, তা নিয়ে কেউ হইহট্টগোল করবেন না। টর্চের আলো কিংবা লেজার লাইট ব্যবহার করবেন না। আমাদের সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটিতে দয়া করে কেউ অযথা ভিড় করিবেন না। কমিটি দাদাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের নাটক চলাকালীন আপনাদের প্রচারের মাইকটি কোনো কারণে ব্যবহার করবেন না। যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করুন। আমরা আমাদের সময় মতো আপনাদের ঘোষণাগুলি অবশ্যই প্রচার করে দেব। ঘোষণাগুলি শেষ হল। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদকে পাথেয় করে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে, বাবা লোকনাথের আশীর্বাদ মাথায় নিয়ে, কালী মাতা এবং শ্রীতলা মাতার পাদ পদ্ম স্মরণ করে শুরু করছি আজকের যাত্রাপালা। ভালোবাসা পদ্ম পাতার জল। রচনা তরুণ তুর্কি নটনাট্যকার কুমার বিশ্বনাথ। সম্পাদনা ও নির্দেশনায় ডি মিশ্র। সুর প্রচলিত, নৃত্যে মিস সপ্তপর্ণা। আলো মা কালী ইলেকট্রনিক্স, নিয়ন্ত্রণে কুমার মাধব। ধ্বনি সূর্য সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে উত্তম কুমার। আবহ সঙ্গীত রয়েছেন শম্ভু বাবু, রতন বাবু ও কমল বাবু। জেনারেল ম্যানেজার লক্ষ্মীকান্ত বেরা, দল ম্যানেজার বাদল কুমার পাত্র। সাজসজ্জায় রয়েছেন শঙ্কর বাবু ও সম্প্রদায়। শ্রেষ্ঠ অভিনয় করেছেন দুর্ধর্ষ খলনায়ক দিলীপ কুমার, ড্রিম গার্ল মিস শিখা, আজকের নায়ক কুমার প্রশান্ত, মিস কাকলি, মিস্টার কালাগোরা, প্রতিভাময়ী অভিনেত্রী কাবেরী বিশ্বাস, বাদল কুমার, রমেশ বাবু, দীপক বাবু ও তরুণ তুর্কি নটনাট্যকার কুমার বিশ্বনাথ। শুরু করছি 1430 সালে পি বেরা প্রতিষ্ঠিত, দেবযানী বেরা প্রযোজিত, নিমাই চরণ পরিচালিত, অগ্নিদ্বীপ অপেরা পরিবেশিত, সুপার গায়ক নায়ক সন্দীপ কুমার ও গায়িকা নায়িকা মিস ময়ূরাক্ষী অভিনীত আজকের যাত্রাপালা। ভালোবাসাই পারে গড়তে জীবন, ভালোবাসাতেই যত ভালোবাসা ঈশ্বরের দান নয় তো, ভালোবাসা পদ্ম পাতার জল। ভালোবাসা পদ্ম পাতার জল। ভালোবাসা
খাদ্য পাথার জল। কথাটা কেমন যেন বেমানান। প্রেমিক প্রেমিকাদের কাছে বরং তাদের কাছে মূল্যবান কথা হলো পিরিতি কাঁঠালের আঠা। আর এই কথা মূল্যায়ন করতে আমার বান্ধবী পৌশালী আর আমার মনের মানুষ বাস্তবের বন্ধু আবির গতকাল বিয়ের পর্ব শেষ করেছে। আজ তাদের ফুলসজ্জা। সারা বাড়ি আলোয় ঝলমল করছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপস্থিতিতে বাড়িতে যেন খুশির হাট বসেছে। ওদিকে ওদিকে আমার মনোচরা কেষ্ট ঠাকুর ফিরে আমার সঙ্গে কথা বলতে পারছে না বলে মনে বড় কষ্ট পেয়েছে। সেই জন্যই তো চলে এলাম। হয়তো এক্ষুনি সে এসে বলবে আজ তোমায় দেখে হলো মনে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে মনের কোণে তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী কে তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রঙালে মুঠ রাগে কে গো চম্পা বরণী, কে তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা কে তুমি তোমরা কে তুমি তোমরা হরণী। বাহ 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 বাহ, চমৎকার, অসাধারণ। আজ এই স্বপ্নছন্ন সন্ধ্যেবেলায় কোন জাদুকর তার মায়া কণ্ঠ মোহিত করে বর্তমান সব একাকার করে দিল। কেন গান কি প্রথমবার তুমি আমার গলায় শুনলে? এর আগে কখনো শোনোনি? শুনেছি, সে তো অনেক সাদাসাদি করে অযাচিত ভাবে, কিন্তু আজকের এই গান মিষ্টি। পৃথিবীর যত রকমের মিষ্টি রয়েছে সব থেকে বেশি মিষ্টি। এক কথায় বলতে গেলে থাক, আর বলতে হবে না। তোমার রোগ আমি ধরতে পেরেছি। রোগ? ইয়েস মিস্টার। তোমার রোগটা হলো এই নির্জন একটু প্রেমের কথা বলা। পাঠানো চান্স সে সুযোগ তুমি পাবে না। কেন পাবো না কেন? আরে বাবা, আজ তোমার বান্ধবী কৌশলী আর আমার বন্ধু আবেশের সার্থক ভালোবাসা। তারা বিয়ের পর্ব শেষ করে গুণসজ্জার মধু জামিনীতে পা দিয়েছে। তাহলে তুমি বা এই সুবর্ণ সুযোগটুকুর অপচয় করতে চাইছো কেন? প্লিজ বলছা, প্লিজ কাছে এসো, অন্তত মনের দুটো কথা বলতে দাও। মনের কথা বলার শুভ দিন আজ ওই নবদম্পতিদের, যারা বাসর প্রদীপ জ্বালিয়ে তাদের সম্পর্কের বাঁধনটাকে আরো সুদৃঢ় করতে চাওয়া পাওয়ার মধ্য দিয়ে রাত ধরে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখবে। স্বপ্ন স্বপ্ন টপ্ন ওদের কাছে পুরনো হয়ে গেছে। স্বপ্ন টপ্ন যা দেখার ওরা ভালোবাসার জীবনেই সেরে ফেলেছে। এখন শুধু বাসর ঘরে মুখোমুখি বসে প্রেমের শুনে একটাই কথা বলবে, আজ দুজনে মন্দ হলে ক্ষতি কি। ঠিক এই কথাটা, ঠিক এই কথাটা যদি আজ আমি তোমায় বলি, এই নির্জনে আমরা একটু মন্দ হলে ক্ষতি কি? ক্ষতি আছে বালকা, ক্ষতি আছে। কারণ কারণ প্রথমত আমাদের এই পবিত্র ভালোবাসার মধ্যে মন্দ শব্দটাকে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। আর দ্বিতীয়ত তোমার ওই লুকিয়ে পেয়েছি সাক্ষাৎ দুষ্টু বুদ্ধিটি আমার বিবেচনা জ্ঞান মন মোটেই মেনে নিতে পারছে না। আই মিন মেম সাহেবের মন থেকে কি তাহলে আমার প্রতি বিশ্বাস বা ভরসা দুটো হারিয়ে যেতে বসেছে? না, তোমার প্রতি বিশ্বাস বা ভরসা কোনোটাই আমার মন থেকে হারিয়ে যাবে না। কারণ মেয়ে তো আমি, তাই লোক লজ্জা বা নিন্দার ভয়টা আমার একটু বেশি। তার মানে তুমি বলতে চাইছো থাক, লোক ভর্তি অনুষ্ঠান বাড়িতে আর বেশিক্ষণ আমাদের একসঙ্গে থাকা ঠিক নয়। কারো চোখে পড়ে গেলে এমন মধুর সম্পর্কটা তেতো হয়ে যাবে। বালাই স্যার, যেতে হতে যাবে কেন? আরে বাবা, দুদিন পরে এই সন্ধ্যেটা তো আমার জীবনেও আসবে। আলোক রোশনাই হবে, সানাই বাজবে, বিয়ের পিড়িতে শুভ দৃষ্টি হবে। আর আমি তোমার সমস্ত দায়িত্ব স্বীকার করে বলবো, যদি আর আমিও সেদিন আমার সমস্ত লোক লজ্জা নিন্দে ভয় তোমার পায়ে উৎসর্গ করে তোমার বুকে ধরা দিয়ে বলবো, হৃদয়ের বাগিচা প্রেমের ফুল প্রিয় হৃদয়ের বাগিচা প্রেমের ফুল প্রিয় তুমি চিরদিন। কখন দিয়েছি মন আমি জানি না, তুমি যে
বুঝলে মশাই? শোনো শোনো, পড়ছা পড়ছা শুনে যাবো। চলে গেল, চালাকি করে আমার থেকে কেটে পড়লো। ঠিক আছে, এরপরে কোনোদিন যদি আমার কাছে প্রেম নিবেদন করতে আসে ফেলবো, এমনি করে হাত জোড় করে বলবো, দেখি পদপল্লব মুদারম। ছি ছি অর্জুন, এ কি আচরণ তবু নিজ সখাসনে? তবে কি ভগিনী সুভদ্রা মোর ফেলিয়াছে তোমার কোনো দুর্বিপাকে? তবে কেন, কোন সমস্যার হইয়া সম্মুখ পদতলে পড়ে আমারে ফেলিতে চাও ভূত নরকম বিপাকে? আমি তোমাদের ক্লাব যাত্রা রিহার্সাল শুনে শুনে সব পাঠ মুখস্থ করে ফেলেছি। কি তোমাদের কৃষ্ণ সখা অর্জুন পালার কৃষ্ণের পাঠটা আমি ঠিক বলিনি? একদম একদম ঠিক কথা বলেছো। কিন্তু আমি পাঠ মুখস্থ করছিলাম না, আমি অন্য কথা ভাবছিলাম। মানে অন্য একজনের কথা। অন্য একজনের কথা? কে কে সে? সে আমার হৃদয় বিস্মৃত ভালো লাগার আকাশে ভালোবাসার এক টুকরো চাঁদের আলো। কিন্তু তোমার মনের আকাশে আমি যে দেখতে পেলাম তমসাচ্ছন্ন একখণ্ড কালো। কালো? না না না, এটা আমার উচিত হয়নি, এটা আমি একদমই ঠিক করিনি। দীর্ঘ ভালোবাসার পথ ধরে হাঁটতে গিয়ে যে ভুলের শিকার আমি কখনোই হইনি, কেমন করে সেই ভুল আমার চেতনার অপমৃত্যু ঘটিয়ে বর্ষার প্রতি কুইঙ্গিতের ভাষা হয়ে ফুটে উঠলো। কি ভাবছো বাস্তব? ভাবছি এবার থেকে আর কোনো দুর্বলতাকে আমার এই মনের মধ্যে স্থান দেব না। মন থেকে সমস্ত দুর্বলতাকে সরিয়ে দিয়ে আমি লিখে যাব দুটি কথা, প্রেমের সুরভি গাথা। ভালোবাসা আগামী প্রজন্মের কাছে প্রেরণা হোক আমার সেই ভালোবাসা। দিলাম আশা, আমি হব তার প্রতিবেশী। যা বাবা, এ তো দেখছি ছেলেটাকে একেবারে লাভেরিয়া রোগে ধরেছে। কিন্তু দারুণ বলে গেল বাস্তবটা। আসলে আসলে ভালোবাসা যার মনে একবার ঘাটি গাড়ে সে কেমন কবি 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 হয়ে যায়। তোর ছাই এসব নিয়ে আমার মাথা ঘামানোর কি দরকার? আমার মাথায় শুধু এখন একটাই ভাবনা, আজ আমার বোন কৌশালীর কুলসজ্জা। অতএব বড় দিদি হয়ে তার দাম্পত্য জীবনের সুখ শান্তি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করাই হবে আমার একমাত্র কর্তব্য ও ধর্ম। প্রভাত সমীরে সূচি মাতার ঘরে দূর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সমীরে সূচি মাতার ঘরে দূর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সমীরে সূচি মাতার ঘরে দূর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জয় নিদা বলে গেছি হরিদাসী পচাদার জাল বেশি। দেখছি ধর্মে খুব মতি আছে বন্টি। কৌচাদের কি ভাই তোমার মতো ধর্মজ্ঞান মানুষদের আমার হ্যাপি মানে বড় ভালো লাগে। আজকাল বেশিরভাগ মানুষ ওই ধর্ম টম্ম ভুলে সিনেমা সিরিয়ালের নায়ক নায়িকাদের পায়াস মানে ভক্ত হয়ে গেছে। দিন রাত কেবল তাদের নামে চোখমালা করাচ্ছে। যাকে এইসব কথা এখন বলো, তোমার একমাত্র সিস্টার মানে বোনটিকে আমার একমাত্র ভাইয়ের হাতে তুলে দিয়ে তুমি খুশি তো বন্টি? আবেশকে স্বামী হিসেবে পাওয়াটা আমার বোনের পরম সৌভাগ্য। আর আপনার মতো ধর্মপ্রাণ মানুষের সঙ্গে আত্মীয়তা, এটা আমাদেরও পরম সৌভাগ্য। এ কথা বলে আমাকে সেম মানে লজ্জা দিও না বন্টি। এই সবই গৌরচাঁদের কৃপা। তা না হয় আমার ভাইয়েরই বা তোমার বোনটিকে ভালো লাগবে কেন? আর সেটা বিনোদিনী রায় আর সাদের প্রেমের মতো এতটাই মানে শক্ত হয়ে উঠবে কেন? সত্যি কথা বলতে বোন পালো, কৌশালী বোনটিকে না আমার বড় ভালো লেগেছে। এ বাড়িতে আসতে না আসতে তার এই বড় দাদাটিকে নিয়ে একেবারে মেতে উঠেছে। সেই সকাল থেকে কি যত্ন মেয়েটার আমার প্রতি, আর ওর মুখে দাদা ডাকতো আমার হাত মানে হৃদয় কেড়ে নিয়েছে। কৌশালী আমার ছোট বোন, আমার আদরে আবদারে বড় হয়েছে। দেখবেন চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে নিজের ছোট বোন হিসেবে আপনি তাকে ক্ষমা করে দেবেন। না 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 না, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। গৌরচাঁদের কৃপায় আমার এই শ্রীহীন সংসারে ও তো সাক্ষাৎ মা লক্ষ্মী। সেই কবে আমি সে বৌদি মানে আমার স্ত্রী স্বর্গে চলে যাওয়ার পর এই সংসারের হাল একেবারে বেহাল হয়ে উঠেছিল। আজ এতদিন পর আবার আমার মনে হচ্ছে এই সংসারে যেন প্রাণ ফিরে এলো। ভগবানের কাছে প্রার্থনা করি আমার বোনের হাতের ছোঁয়ায় আপনাদের এই সংসার যেন আমার সত্যিকারের স্বর্গ হয়ে ওঠে। বলে গেছে হরিদাসী
পচাদার ঝাল বেশি। শোন পালক, অনেক রাত হয়েছে, এবার যাও তুমি শুয়ে পড়বে, যাও। ঠিক আছে দাদা। হ্যাঁ, কাল সকালে বরং তোমাদের নতুন ভগ্নিপতি মানে ভাই আবেশকে সঙ্গে নিয়ে আমাদের ওই সুবর্ণরেখা নদীর পাড়ে শাকসবজি জমিনগুলো বেরিয়ে এসো। ঠিক আছে দাদা। আমাদের ওখানে তো সব হয় না, দেখে বড় হ্যাপি, মানে খুশি হবে বন্টি। ঠিক আছে দাদা, ঠিক আছে। এই জানো জানো বোন, আমাদের এই সুবর্ণরেখা নদীর পাড়ে শাকসবজি চাষ করে গ্রামের ফার্মার মানে চাষিরা ভালোই লাভবান হতাম। কিন্তু কয়েক বছর ধরে যে কোথা থেকে ওয়াইল্ড এলিফ্যান্ট মানে কোন হাতির দল কোনো হাতি! তখন রাত বিরেতে চাষের জমিতে হানা দিয়ে সব তছনছ করে দিচ্ছে। আবার মাঝে মধ্যে দল বেঁধে গ্রামে ঢুকে বাড়ি চড়াও হয়ে গ্রামবাসীদের স্বস্তি কেড়ে নিচ্ছে। তাহলে আপনাদের জীবন তো বড় সংকটের মধ্য দিয়ে কাটাতে হচ্ছে। হ্যাঁ, সে প্রকার তুমি বলতে পারো, তবে তুমি আমার কথা শুনে তুমি যেন আবার ভয়ে রাত্রি জেগে কাটিও না, শরীর ক্ষতি করবে। ভয় করবো কেন, ভয় করবো কেন? আমি তাহলে শুতে যাচ্ছি। নমস্কার, গুড নাইট। বলে গেছে হরিদাসী, শালা পচাদার ঝাল বেশি। হয়তো আমার নিজে একটা হিল্লে করে ফেললে ওর জন্য আমার কোনো চিন্তা নেই, তবে চিন্তা হচ্ছে এবার আমার নিজেকে নিয়ে। পুরীপুরে মাঠে মিটিং করতে গিয়ে লোকের কৌশালীকে দেখে আমার ভীষণ চয়েস পছন্দ হয়েছিল। ভেবেছিলাম গরিবের ঘরে একটার পর একটা সরকারি অনুদান পাইয়ে দিয়ে আমি আমার লক্ষ্য পথে। তারপর একদিন ওই পালককে বুঝিয়ে সুঝিয়ে ওই কচি মেয়েটাকে আমি বিয়ে। ছি 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 ছি। এখন এইসব কথা মুখ দিয়ে উচ্চারণ করা মহাপাপ। হাজার হোক কৌশালী এখন আমার ভাইয়ের বউ, মানে আমার বউ মা। হারামজাদা ভাইটা গৌরীপুর কলেজে পড়তে গিয়ে ভোলা মহসিনের মতো ওই গৌরী থেকে ছুটিয়ে দিলে, আর আমি পাবলিকের কাছে নিজের ভাবমূর্তি উজ্জ্বল রাখার জন্য ওদের দুজনকেই বিয়ের পিড়িতে বসিয়ে দিলাম। কিন্তু বিশ্বাস করুন, এমন ডাগর ডগর মেয়েটা হাত ছাড়া হওয়ার দুঃখে এখন বুকটা ফেটে আমার চৌচির হয়ে যাচ্ছে। ওর চাঁদের কৃপা আর আমার পাটা ভাইটা কিনা মনের আনন্দে তার নতুন বউকে নিয়ে করছে কিনা ফুলসজ্জার নিশি জামা। শালা শালা এই জন্যই বলে গেছে হরিদাসী, পচা আদার ঝাল বেশি। বৌশালী ফুলসজ্জা নিশি যেমন পড়বে নবদম্পতি তারা একে অপরের মন ও প্রাণ হৃদয়ের সঙ্গে মিশে গিয়ে এক স্বপ্নময় নতুন জগতের পথে পা রাখে। সেই জীবন পথে পায়ে পা মিলিয়ে চলার অঙ্গীকার তুমি আমি অনেক আগে করেছি আবেশ। যখন থেকে আমরা দুজন দুজনের ভালোবাসার ডোরে বাধা পড়ে আমাদের প্রেমের সমুদ্রে তরি ভাসিয়েছিলাম, আর আজ সেই ভালোবাসা কত বাধার সমুদ্র পেরিয়ে এই লগ্ন উপনীত হয়েছে। আচ্ছা পৌশালী, আজকের এই মধুময় রাতটাকে স্মৃতির পাতায় পুঞ্জীভূত করতে প্রথমে আমরা কি করবো বলো তো? প্রথমে আমাদের ফেলে আসা এবং ভালোবাসা জীবনের বিশেষ দিনগুলো স্মৃতি বিচরণ করবো। তবেই তো আমাদের কলেজ লাইফের সেই 1 এপ্রিলের কথা মনে করা উচিত। সেদিন বাস্তব মিথ্যে কাঁদুকটা ভাব করে ছুটে এসে তোমাকে বলেছিল রাতের আধারে বুনো হাতির দল তাড়াতে গিয়ে আবেশ। না গো না, ও কথা বলো না। ও কথা মনে পড়লে আজও আমার সর্বাঙ্গ শিহরে উঠে। এপ্রিল ফুল বলে তোমরা দুই বন্ধু বলে আমাকে ঠকাতে এমন নিষ্ঠুর ফোন দিয়ে আসতে পারো, এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কিন্তু সেদিন ভেবেছিলাম যে তুমি আমার প্রেমে পাগলনি, তাই বাস্তবের শেষ কথাটুকু অপেক্ষা না রেখে কেঁদে কেটে যা কাণ্ড বাঁধিয়েছিলে, আড়াল থেকে আমি তোমার সামনে সশরীরে হাজির হতেই আমি ছুটে এসে তোমার উপর ঝাঁপিয়ে পড়ে কোন রকম কান্নার বাঁধ আটকেছিলাম। আর এমন এপ্রিল ফুল করার জন্য বাস্তবকে পায়ে পা দিয়ে দুজনে ঝগড়া করেছিলাম। তুমি কিন্তু অন্যায় করেছিলে। ওই বাস্তব তো তোমাকে বলেনি যে হাতির পায়ে পিষ্ট হয়ে আমি। না গো না, ও কথা বলো না। ভগবান না করুক এমন দুর্দিন যেন আমার জীবনে কখনো না আসে। কৌশলী, মৃত্যু তো ছিল সত্য, সে যেভাবেই হোক কাউকে না কাউকে আমাদের একদিন ছেড়ে যেতেই হবে। সেই যাওয়ার ডাকছে
জীবনে প্রথম দিয়ে পাঠান শাখা সিঁদুর আলতা পরে চির এউতির সাজে তোমার কোলে যেন আমার শেষ নিদ্রা হয়, তাহলে তো সার্থক হবে আমার নারী জনম। তুমি বড় স্বাস্থ্যকর পৌঁছালি, তাই আমাকে একা ফেলে চলে যাবার কথা ভাবছো? কখনো কি ভেবে দেখেছো যে তোমাকে হারিয়ে আমি বাঁচবো কেমন করে? তা বেশ তো, এসো না আমরা নিয়ম করে ভগবানের কাছে প্রার্থনা করি যতদিন বাঁচবো তিনি যেন আমাদের একসঙ্গে বাঁচান, আর মরবো যখন তিনি যেন আমাদের একসঙ্গে মৃত্যু দেন। পৌঁছালি, বাদ দাও তো এসব কথা। আজ না আমাদের ফুলসজ্জা, কোথায় হাসি আনন্দে গল্পে মেতে থাকবো তা নয়, যত সব বাজে বাজে কথা বলে মনকে কষ্ট দিচ্ছে। পৌঁছালি, এত বড় আকাশটাকে উড়ে জোছনা, ওগো চাঁদ এই রাতে আজ তোমার বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনা, ওগো চাঁদ এই রাতে আজ তোমায় বোঝা দায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাই কি, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাই কি, যদি ওই হাসুহানা এত বড় আকাশটাকে ভরলে জোছনা, ওগো চাঁদ এই রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনা, ওগো চাঁদ আজ তোমায় বোঝা যায়। হাতি 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 ঢুকে পড়েছে গ্রামের হাতে, মশা চালাও, হাতি চালাতে হবে, হাতি। পৌঁছালি, পৌঁছালি গ্রামের মধ্যে বুনো হাতের দল ঢুকে পড়ছে। তুমি দরজাটা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকো, আমি সাজানো বসার জ্বালিয়ে পল্লব হাতে নিয়ে ওই গ্রামের লোকজনের সাথে এগিয়ে গিয়ে হাতিদের জঙ্গলের পথে এগিয়ে দিই। না গো না, আমার যে বড় ভয় করছে। পৌঁছালি না, আজ আমাদের ফুলসজ্জা বলে সুখের সজ্জায় সে রোগিনী স্বপ্ন দেখবো, আর ওরা ওরা নিজেদের জীবন বিপন্ন করে গ্রামকে শান্তির আঁচলে ঢেকে রাখছে, ওই জমদূতের পিছনে ছুটে যাবে। না পৌঁছালি না, এত বড় স্বার্থপর আমি হতে পারবো না। পৌঁছালি, ভয় নেই, তুমি চুপচাপ দরজাটা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকো, আমি ওখান থেকে ফিরে আসি। এই ফুলসজ্জার বাসায় আবার তোমার সাথী হবো পৌঁছালি, আবার তোমার সাথী হবো। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাই কি, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাই কি, যদি ওই হাসুহানা এত বড় আকাশটাকে ভরলে জোছনা, হায় ভগবান, মানুষটা আমার বারণকে উপেক্ষা করে ঘর থেকে পাগলের মতো ছুটে বেরিয়ে গেল। এখন আমি কি করি? বাড়ির সবাই হয়তো জেগে গিয়ে থাকবে, আমি ওদের কাছে গিয়ে মিনতি করে বলি ওই মানুষটাকে ফিরিয়ে আনতে। কাকে ফিরিয়ে আনার কথা বলছো বৌমা? কি দাদা, আপনি আপনার ভাই আমার কোনো কথা না শুনে হাতির পাল তাড়াতে বীরের মতো ছুটে গেল, এই তো দাদা। জয়নিতা। এমনটাই তো আমি চেয়েছিলাম বন্টি। দাদা আপনি গৌচাদের কি পাইলাম, মানে কৌশলটা বড় খেটে গেল আমার। ওই পাঠাটাকে কিছুক্ষণের জন্য তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে আমার কেনা লোকজনদের দিয়ে ওই মিথ্যা হাতের ড্রামা মানে নাটকটা রচনা করেছি। সাগরের ঢেউ। ছি 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 ছি, আপনি না আমার ভাসুর ঠাকুর? তা ভাসুর ঠাকুর রে, এই ফুলসজ্জার ঘরে এসে এসব অশ্লীল কথাবার্তা বলতে আপনার কি একটু লজ্জা শরম করলো না? আছে, সব আছে। কি আপনারা কি বলেন, আমার লজ্জা নেই?
দেখুন না, লজ্জা নিবারণের জন্য একেবারে ভালো ভালো পোশাক পরে আছে। গৌরচাঁদের কি পায় এই মুহূর্তে সে সব লোপাট পেয়ে গেছে। আসলে তোমাকে বউ করে পাওয়ার লোভটা যে আমার অনেক দিনে, কিন্তু ভাইটা যখন তোমাকে বিয়ে করে ফেললো তখন সোহাগ রাত অন্তত আমি করি। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। দাঁড়ান! এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আপনার দুষ্কর্মের হিসেবটা দিয়ে যাবেন না? হিসেব ছলনা রাস্তায় নিয়ে ছোট বোনের তুল্য বৌমা শালীনতা কেড়ে নিয়ে যে প্রাসবিক চরিত্র নিদর্শন সৃষ্টি করলেন এই বাড়ি ভর্তি লোকের সামনে, আপনার দুষ্ট চরিত্রের হাঁড়িটা আমি এখানেই ভেঙে দেব। বলে গেছো হরিদাসী পচাদার ঝাল বেশি, তার মানে ব্যাপারটা তুই চেপে যেতে পারবি না, এই তো? তাহলে তো তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। না, আপনিও কাজ করবেন না, আপনি আমাকে মেরে ফেলবো, তাহলে কেউ কিচ্ছু জানতে পারবে না। পলাশবনি থানা আমার হাতের মুঠোয়, কেসটা আমি হাট ফেল বলে চালিয়ে দেব। স্ত্রীর বারণ না শুনে স্বামী বুনো হাতির পেছনে ছুটে গেছিল, তাই ভীষণ ভাবে ভয় পেয়ে তুমি হাট ফেল করে মারা গেছো। তোরা ঘরে তো হা করে খোলা রেখেছিস কেন? আরে ওসব হাতিটা থেকে মানে ফালতু ব্যাপার। আসলে ঘর পড়া করে তো সিঁদুরে মেঘ দেখলে কি ব্যাপার? পোষালি ভেবে মেঝে তো শুয়ে আছে কেন? পোষালি পোষালি এই পোষালি পোষালি মেরে ফেললে। কি দাদা আপনি? দাদা ফেসে গেলে ভাই বাস্তব, তুমি ভীষণ ভাবে ফেসে গেলে। ওরে তাড়াতাড়ি ছুটে আয় রে, আমাদের সর্বনাশ হয়ে গেছে রে, আমাদের মহা সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? তুমি এভাবে পাগলের মতো চিৎকার করছো কেন? ওরে ভাই আবেশ, এই শয়তান বাস্তব, এই শয়তান বাস্তব তো নতুন বউকে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে খুন করে না। আবেগ আপনি কি বলছেন দাদা?
আমার ভাই বাস্তব আমার ভাইয়ের অজ্ঞাতে তার না পাওয়া প্রেমের বদলা নিয়ে ধরা পড়েছে। না ভাই না, তুমি বিশ্বাস করো পৌশালীকে খুন আমি করিনি। কোন আর সাধু সাধার চেষ্টা করিস না। তুই আমার বন্ধু হয়ে আমার এত বড় ক্ষতি করলি। ওরে পৌশালীকে যদি তোর পাওয়ার ইচ্ছা ছিল তাহলে তুই আমাকে বলতে পারতিস, আমি তোর পথ থেকে সরে দাঁড়াতাম। ছাড়বো না তোকে, আমি কিছুতেই ছাড়বো না শয়তান। পৌশালীকে খুন করে আমার জীবনটাকে মরুভূমি করে দিয়েছিস, তাই তাই তোকে আজ আমি কিছুতেই ছাড়বো না। আর তুই আমার পৌশালী পৌশালী এই এই পৌশালী, তুমি তো ঠাট্টা করে আমাকে ছেড়ে চলে যাবার কথা বলছিলে, তাহলে কেন কেন এভাবে আমার ভালোবাসা পদ্ম পাতা জলের মতো ঝরে পড়লো? বলো বলো পৌশালী, কেন কেন কেন? আপনি আপনি ভেঙে পড়বেন না দাদা, আপনি ভেঙে পড়বেন না। যে বাজের আঘাত আবেশের মাথায় আছড়ে পড়েছে সেই আঘাত আমার অন্তরটাকে ভেঙে কাট কাট করে দিয়েছে। তবু আমি হেরে যাব না। এই শয়তানটাকে উপযুক্ত শাস্তি দিতে এই রাতের অন্ধকারে আমি ছুটে যাব ওই পলাশমণি থানা। না পারতি না, তোমাকে যেতে হবে না। আমি নিজে একজন আদর্শ পুলিশ অফিসার, তাই খুনিকে আদালতের কাছে তুলে দিতে আমি স্থানে থানায় খুনি। মেজদা মেজদা তুমি আমার কথা শোনো। মেজদা মেজদা প্লিজ আমার হ্যালো, পলাশমণি পিএস। ইয়েস, আমি মাননীয় জুডিশিয়াল ঘোষালের বাড়িতে। এখানে একটা মার্ডার হয়ে গেছে। হ্যাঁ খুনি ধরা পড়েছে, আমরা তাকে আটকে রেখেছি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। না না দাদা না, ওকে আপনারা মিথ্যা মিথ্যা আইনের হাতে তুলে দিতে চাইছেন আদর্শ না। আমি বলছি বাস্তব কখনোই পৌশালীকে খুন করতে পারি না। তাছাড়া তাছাড়া আপনি তো জানেন বাস্তব পৌশালীকে নয় আমাকে ভালোবাসে। আর পৌশালীর সঙ্গে যে সম্পর্ক ছিল সে হলো ভাই বোনের মধুর পবিত্র সম্পর্ক। তাই দয়া করে ওকে ভুল বুঝে ওর জীবনটাকে নষ্ট করে দেবেন না দাদা, ওর জীবনটাকে নষ্ট করে দেবেন না। না 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 না, নষ্ট করবো কেন, নষ্ট করবো কেন? মালটার হাতে হ্যান্ডকাপ পরিয়ে সোজা তিহার জেল পাঠানোর সুব্যবস্থা করে দেবো। আরে কাঁদছেন কেন, কাঁদছেন কেন? আগে কে খুন হয়েছে সেটা তো বলবেন। ও স্যার, এ তো আবেশ বাবু নতুন তা জুডিশিয়াল বাবু, খুনি কোথায়? আপনার সামনে এই বাস্তব মুখার্জি খুনটা করেছে। দারুণ নিমত আছে দেখছি। বাড়ি ভর্তি লোকের সামনে যাকে আমার নাম ভিখারি চরণ বনমালী, মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই এমন এক হাত দেব না। এই চল, বাইরে তোর জন্য মামাবাড়ির গাড়ি অপেক্ষা করছে। চল চল বলছি। তাই চলুন অফিসার, তাই চলুন। এই চক্রান্তের পাপ পুরিতে এক মুহূর্ত আমার থাকতে ইচ্ছে করছে না। আমার দম বন্ধ হয়ে আসছে। বাস্তব ছলনার কুয়াশায় মেঘ জমে আজ আমার জীবন আকাশটা আশায় ভরে গেল। তাই তো অব্যক্ত যন্ত্রণায় ছটফট করতে থাকা বন্দি পাখিটা তার স্বাধীন ডানা দুটোকে সংকুচিত করে চোখের জলে বুক বাঁচাতে চলল অন্ধ আইনের বন্দি খাঁচায়। তাকিয়ে দেখো গোলাপটারে, বুকটা চিরে রক্ত ছোরা মেরে পালিয়ে গেছে কোন গুইলা তাকে ধরে। তাকিয়ে দেখো গোলাপটারে, বুকটা চিরে রক্ত ঝরে। আহা ছোরা মেরে পালিয়ে গেছে কোন গুইলা তাকে ধরে। তাকা খুন করে খুনির মনে হয় না মননা, খুন করে খুনির মনে হয় না মননা। তবে কেন পায় না বাস্তব
সত্যি দাদা, আপনি শালা সত্যি একটা শয়তান মাল। সোহাগরাতে ভাইয়ের বউকে নিজের হাতে খুন করেন, স্টেডিয়ামে অন্যের ঘাড়ে চাপিয়ে দিলেন। এসব ব্যাপারে কোথাও মুখ খুলিস না। জানিস তো আমি এখানকার অঞ্চল সভাপতি, কে জানতে পারলে আমার 12টা বেজে যাবে। পুলিশ আমাকে থানায় ধরে নিয়ে গিয়ে আমার ইয়েতে ছিলা বাঁশ দিয়ে ছাড়বে। কিন্তু দাদা, আপনার লাফড়া যে ছোকরাটা অ্যারেস্ট হলেন, তাকে আপনি দুনিয়া থেকে লটকে দিতে চাইছেন কেন? কারণ আমার একটাই ভয়, কেসটা আদালতে গেলে ভবিষ্যতে যদি আসল সত্যটা বেরিয়ে পড়ে, তাহলে ধনঞ্জয়ের মতো আমাকেও ফাঁসির দড়িতে ঝুলতে হবে। ও, সেই জন্যই বুঝি আপনি নিজের রাস্তাটা একেবারে ক্লিয়ার করে ফেলতে চান। আরে হ্যাঁ, এই রে তোর কাজের বকশিস 50,000 টাকা। 50,000? হ্যাঁ। আর এটা কাজের শেষে একটু আনন্দ স্ফূর্তি করার জন্য। আরে তো বিলেতি মাল, এটা টাইম পাস করার সময় তো এটাই, একটু গলায় ঠেলে নিলে না শালা মোট আপনি একেবারে। আরে একটু গলায় ঢেলে দেখ না, ওই বাদাম কাকু ভুবন বাদ্যকারের গানের মতো নেশাটা না সারা শরীরে কেমন ভাইরাল হয়ে যাবে। শালা দারুণ একটা কথা মনে করিয়ে দিলেন মাইরি। ও দাদা, বাদাম নেবেন? বাদাম আমার কাছে কাঁচা বাদাম আছে দাদা, কাঁচা বাদাম। আরে বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। এই কালিয়া, এই কালিয়া, এসব হচ্ছেটাকে, এসব হচ্ছেটাকে। এই কালিয়া, আরে ওই দেখ পুলিশের গাড়ি গ্রামের রাস্তা পেরিয়ে জঙ্গলে পাকা রাস্তা ধরে নিয়েছে। ওই দেখ পুলিশের গাড়ি হেডলাইটের আলো দেখা যাচ্ছে। ওনে ভাববেন না দাদা, নিশ্চিত আপনি বাড়ি যান বলতলা ব্রিজের কাছে। ওই শালা পুলিশের গাড়িতে রাস্তা ঘিরে ফেলেছে। তুমি গাড়ি থামাও। চুপসে গেল। সত্যি বৌদি, সত্যি চুপসে গেল। তোমার ওই মিথ্যা কথা ওড়ানো নিন্দের ফানুসটা দুর্নামের আকাশে ওঠার আগেই সত্যের তপ্ত বালিতে পড়ে ফেটে চুপসে গেল। আর কোনো ছল চাতুরি তোমার টিকলো না। তোর সাহস তো কম নয়, তুই আমার বাড়িতে এসে তুই আমাকেই অপমান করিস। অপমান তো তুমি যেচে কুড়িয়ে নিচ্ছ মেজো বৌমা, কি দরকার ছিল এই ডাহা মিথ্যে কথা বলার? আসলে বৌদি আমার আর বাস্তবের সম্পর্কটাকে কিছুতেই মেনে নিতে পারছে না, তাই 5 কান রুটি আমাদের নামে লোক নিন্দা করতে চায়। লোক নিন্দে? লোক নিন্দের আর বাকি রেখেছে কি তোমার কেষ্ট ঠাকুর? সবাই তো জানে তোমার সঙ্গে ফষ্টি নষ্টি করে মন ভুলো না বলে, তাই জোর করে পৌশালীর মন পেতে গিয়ে জোর করে আজ খুনের আসামি। খুন, এই কথা শুনতে শুনতে আমার বিরক্তি ধরে গেছে। বাস্তবকে তোমরা না চেনার ভান করে যা নয় তাই বলছো। আমি বলছি বাস্তব কখনোই পৌশালীর প্রেমে প্রত্যাশী ছিল না। পৌশালীকে সে খুন করেনি আর খুনিও নয়। কিন্তু আইন তো তোমার মানবে না, আইন চাই প্রমাণ। আর তাই তো বাস্তবকে নির্দোষ প্রমাণিত করবার জন্য আমি একজন সিনিয়র লয়ারের কাছে গেছিলাম কথা বলতে। বাট ব্যাড লাক, হতভাগাটা আমার সেই প্রচেষ্টায় সাইড দিয়ে নিজের অপরাধকে আরো দ্বিগুণ করে নিলে। এখন তাকে বেল করা তো দূরের কথা, আদালত তার ফাঁসির অর্ডার দেয় কিনা সেটাই চিন্তা। বাস্তব কি করেছে? কি আবার, গত রাত্রে পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার পথে তার কিছু সাঙ্গপাঙ্গ পুলিশি বা বোমাবাজি করে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আই মিন পুলিশের সঙ্গে ফাইট করে ফেরার? হ্যাঁ, এই দেখো, এই খবরের কাগজে দেখলে তুমি সব বুঝতে পারবে। আর দেখতে হবে না, আমি শিওর এখনটা অলরেডি প্ল্যান মাপি হয়েছে। রাইট, পুলিশের অনুমান এই গ্যাংটিকে ধরতে পারলে এমন অনেক অপরাধমূলক কাজের হদিশ পাওয়া যেতে পারে। মিথ্যে কথা, বাস্তব কখনোই এমন খারাপ হতে পারে না। আমার মন বলছে এই পুরো ব্যাপারটাই কোনো দুষ্ট ব্যক্তির সাজানো চক্রান্ত, যে চক্রান্তে জালে জড়িয়ে বাস্তবকে সে আষ্টে পিষ্টে মেরে ফেলতে চায়। কিন্তু কেন চক্রান্ত করে আমার ভাইকে আমার বুক থেকে কেড়ে নিতে চাইছে? আমার ভাই তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। তুমি ভেবো না দাদা, আইনের ফাঁক দিয়ে বাস্তবকে বাঁচাতে আজই আমি বড় উকিলের সঙ্গে গিয়ে কথা বলবো। তবে হ্যাঁ, তার আগে বাস্তবকে খুঁজে বের করে তাকে আমায় সারেন্ডার করাতেই হবে। তার মানে তুমি একজন পুলিশ অফিসার হয়ে অন্যায়ের সঙ্গে তুমি আপোষ করবে? এছাড়া উপায় নেই অঙ্কিতা। হাজার হয়ে বাস্তব আমার ছোট ভাই, তাছাড়া একজন উকিল যদি ন্যায়ের সৈনিক হয়েও অন্যায়ের পক্ষ নিয়ে আদালতে লড়াই করতে পারে, তাহলে আমি বা আমার ভাইকে বাঁচাতে চাইলে দোষ কোথায়? দোষ আছে, আমি তোমার স্ত্রী, তাই আমার মতে তুমি এই ব্যাপারে এক পাও এগোতে পারো না। হ্যাঁ, আমি তোমার বাবার সম্পত্তি তো, যে তোমার কথা মতোই চলতে হবে। আমার মতে তুমি এক পাও এগোতে পারবে না, যেন আমি বউয়ের ভেড়ুয়া আর কি। শোনো, তুমি চাইলেও ভাইয়ের প্রতি কর্তব্য থেকে আমাকে সরিয়ে দিতে পারবে না। চাইতাম না, চাইতাম না গো। যদি এটা কোনো মহৎ কাজ হতো, তা
তাছাড়া তোমার একা রোজগারে এ বাড়ির সবাই বসে বসে গগ্রাসে গিলছে, তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে তোমাকে সামলাতে হয়। তারপরে এই উটকো ঝামেলায় আমি তোমাকে 1 টাকাও খরচ করতে দেব না। কেন দেবে? আমার মাইনের টাকা যে মাসে মাসে তোমার মা ওই লক্ষ্মী ভান্ডার থেকে তুলে দিয়ে পাঠায়। Stop it! কথায় কথায় তুমি আমার মা বাবা তুলে কথা বলতে পারো না। এবার তাহলে তোমাকেই বলি, কি বলবে? তোমার মতো স্ত্রী যে সংসারে গেছে সেই সংসারের বাবা মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে দিন কাটাতে হচ্ছে। সামলা কথা বলো আদর্শ। আমাকে অগ্রাহ্য করে যদি বেশি মাতব্বরি ফলাতে চাও, তোমার এই সংসারে আমি আগুন জ্বালিয়ে দেব, আগুন। না বৌমা না, এ কথা বলে আমার ভাইয়ের পায়ে তুমি শেকল পরিয়ে দিও না। বাবা মা চলে যাওয়ার পরে সংসারের হাল কাঁধে নিয়ে ছোট্ট দুটো ভাইকে মানুষ করবার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমি লরি চালিয়েছি, কিন্তু ভাগ্য তো সেই লরি অ্যাক্সিডেন্টে আমার একটা হাত চলে গিয়ে আজ আমি উপার্জনক্ষম হয়ে পড়েছি। তাই এই সময় তুমি যদি আত্মকেন্দ্রিক হয়ে ওঠো তাহলে চোখের সামনে ছোট ভাইটাকে তিল তিল করে মরতে দেখা ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না মেজো বৌমা, আর আমার কোনো উপায় থাকবে না। না থাকে দুটো জগন্নাথের মতন চুপচাপ বসে থাকুন। যে যেমন কর্ম করেছে তাকে তেমনই ফল ভোগ করতে দিন। আর তোমাকে বলি, বেশি ভাই ভাই করে না নেচে নিজের সম্মান বাঁচাতে চাইলে আজ একটা বাসা বাড়ি ঠিক করো গিয়ে। আর মান সম্মান করে যদি এদের সঙ্গে থাকতে চাও তাহলে আমি তোমার কাছ থেকে সেপারেট হয়ে যেতে বাধ্য হব। আন্ডারস্ট্যান্ড? হায় ঈশ্বর, কোন পাপে এমন কঠিন পরীক্ষা দিচ্ছ দয়াময় ঠাকুর। আমার বুকের একদিকের একটা পাজর ভাগ্যের পরিহাসে দুর্নামের বোঝা মাথায় নিয়ে দিক ভ্রান্ত দিশে হারা, আর একদিকের একটা পাজর স্ত্রী রূপ পাষাণের পার্শ্ব চাপে সংসার সুখ প্রতীক্ষার সম্মুখে দাঁড়িয়ে। আর আমি পরাজিত সংসার কারিগর হয়ে পঙ্গুত্বের অসহায় মুহূর্তে উচিত অনুচিতের গোলক ধাঁধায় কিং কর্তব্য বিমূঢ় কালো মৃত্যুরা ডেকেছে আজকে সাম্বরায়। নানা দিকে নানা হাত ছাড়ি দেখি বিপুল ধরায়, ভীত মন খোঁজে সহজ পন্থা নিষ্ঠুর চোখ, তাই বিষাক্ত আস্বাদময় মর্তলোক কেবল এখানে মনের দ্বন্দ্ব আগুন ছোড়া। আপনি ভাবে ভেঙে পড়বেন না দাদা, আপনি ভাবে ভেঙে পড়বেন না। আপনি শান্ত হন দাদা, শান্ত হন। আদর্শ তার কর্তব্যের পথে বৌদি বাধা হয়ে দাঁড়ালে এই সমস্যার পাহাড় আমরা লঙ্ঘন করবই। বর্ষা তার ভালোবাসার সার্থকতা খুঁজে পেতেই যেভাবে হোক বাস্তবকে খুঁজে বার করবে। তারপর যে কোনো মূল্যে তার নামে মিথ্যে খুনের তকমাটাকে সে খুলে নেবেই। না বোন, এই জটিল সমস্যার সমাধান আমি নিজেই সমাধান করতে চাই। নইলে যে সংসারের প্রতি কর্তব্যচ্যুত হয়ে বাবা মার দেওয়া আদর্শ নামটাই আমার বৃথা হয়ে গেল। আদর্শ দাদা, ভালো মন্দ মিশ্রিত এই সংসারে অঙ্কিতাকে স্ত্রী হিসেবে পাওয়াটা আমার দুর্ভাগ্য। তাই বলে তার কথায় স্বার্থপর সাজার মতো নির্বোধ আমি নই দাদা, নির্বোধ আমি নই। আদর্শ তাই আমি ঠিক করেছি এই সংসার তপভূমিতে কর্তব্যের বাল্মীকি হয়ে তোমার মুখের হাসি বাস্তবকে তোমার বুকে ফিরিয়ে দিতে তার কেসটা নিজের দায়িত্বাধীন পাওয়ার আবেদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আমার ট্রান্সফার মঞ্জুর করাবো ওই পলাশবনি থানা। তাই কর ভাই, তুই তাই কর। আমি তোকে আশীর্বাদ করছি ভাতৃ স্নেহে এই প্রবল কর্ম উদ্দেশ্যে তুই হ সাফল্যে অদ্বিতীয়। কারণ সমাজ সংসার আইন আদালত আমার বাস্তবকে খুনি বললেও আমি তো জানি আমার আদর্শের খড় মাটি দিয়ে গড়া ওই দেব শিশুটা কখনো খারাপ হতে পারে না রে ভাই, খারাপ হতে পারে না।
আকাশের নিচে পৃথিবী ওই তুমি দেখেছো শুধু ঘন নীলাকা মুছে আসে না পৃথিবী ঘুমিয়ে পড়ে তুমি দেখেছো আকাশের নিচে পৃথিবীর পরে ওই নীলাকা তুমি দেখেছো পারছি না আরে আমি হাঁটতে পারছি না কাল রাত থেকে শুরু করে একটানা জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি এদিকে এদিকে হাজার চেষ্টা করেও হাতের এই হ্যান্ডকাপটাকে আমি কিছুতেই ভেঙে ফেলতে পারলাম না আবার আমার এটাকে না ভাঙতে পারলে কোথাও একটু মাথা গোঁজার টাইও আমি জোগাড় করতে পারবো না যেই দেখবে সেই আমাকে পুলিশের হাতে তুলে দেবে চেষ্টা পেয়েছি ভীষণ চেষ্টা পেয়েছি ধারে কাছে কোথাও যদি একটু জল ওই তো একটা ঝর্ণা দেখা যাচ্ছে হ্যাঁ ওইখানে কিন্তু ওখানে তো অনেকগুলো গরু ছাগল ভিড় করে জল খাচ্ছে তার মানে ধারে কাছে নিশ্চয়ই কোথাও লোকালয় রয়েছে দেখা যাক যদি সঙ্গে গোঠের রাখাল থেকে থাকে সে নিশ্চয়ই এখন বাড়ি ফিরবে আমি ততক্ষণ ওই ঝোপটার আড়ালে একটু অপেক্ষা করি আমি কোন কারণ লেগে অপেক্ষা করব লাই আরে মহামণি কুনামি তোরা গেলি কোথায় রে তাড়াতাড়ি আয় না কেন আমার মারম ডাকলে ঝর্ণা জল খেয়ে ওই ঘরের বাটে পড়ে আছে বটে আর শোন কেন সাঁঝের বেলায় তোরা আমাদের এখানে আই না কেন আমি তোদেরকে একটা নতুন চুমুর গান শোনাই দেব কি বলছিস কি গান তাহলে শোন না কেন বটে আমি গাইছি ও হো 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 la 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 la
গোটা দিন তো জঙ্গলে ঘুরে ঘুরে শেষে জিয়াট মুরমুর হাতে এই শিকারটা লাগলো বটে। হাত কিনে সঞ্জয় নামতে চললো আর চিন্তা ভাবনা লাই করে এটাকে রুষা করে গরম ভাতের সাথে ভাই বহিন মিলে সাবার করে দিব। হ্যাঁ, কিন্তু আমার সাঁঝলি বহিন তো গেল কোথায়? একনো কি তার মেরম ডাংরি গুলান চোরান হলে ক্লাই। আরে হপন মুই তুই খানে গেলা হিজুবে সে লগন লগন হিজুবে জেদ হয় কেন দাদা? আজ তোকে এত খুশি লাগছে কেন বটে? লাগবে ক্লাই দেখ কিনে আমার হাতে এটা কি বটে। এটা কি রে দাদা? এটা তো একটা তরহ। তা তরহ আমি দেখি নাই না চিনি নাই, এর লেগে তোর খুশিটা হবার কারণ কি আমি জানতে পারি কি? আরে সেই কথাটা লেগে তো আমার খুশিটা হয় না রে বই। তবে তোমার খুশিটা হচ্ছে আজ অনেকদিন পর ইমন পাড়া শিকারটা লাগলো বটে। তুই এক কাম কর কিনে লগন লগন বাড়ি ফিরে এটাকে রাঁধিয়ে ফেলা। আজ পেট ভরিয়ে ঢাকা মাংস খাবো। হ্যাঁ হাপ্পে হাপ্পে দাদা হাপ্পে, আজ তুই এটাকে মাংস খাবার কথা বলছিস? হ্যাঁ বলছি তাতে কি হয়েছে? না কিছু হই নাই, যেটা এতটুকুর কাল থেকে তুই আমাকে ছুটে দিস নাই, আজ কি না বলছিস মাংস খাবার কথা? হায় মারাঙ্গুরু, সেই কথাটা তো আমার একদম মনে ছিল না। মনে তো ঢের কিছু লাগে দাদা। আমি একদিন ছোটবেলায় জিগিত ধরেছিলাম ওই তরহ মাংস খাবো বলে, আর তুই আমাকে বলেছিলিস আরে হে হাপ্পান কুড়ি এটা খেতে লাই, এটা সাপ আছে গোসাপ বটে। হ্যাঁ ঠিক বটে, তুই খাঁটি কথাটা বলেছিস কিনা। হ্যাঁ আচ্ছা দাদা, আমাদের যেতে লোকেরা তো সবাই শুকল খাচ্ছে, তাহলে আমাকে খেতে দিচ্ছিস লাই কেন? হ্যাঁ কিনে আবার দুনিয়াটা যে পাল্টে গেছে রে বহিন। আমরা সন্তান বলে কি সব দিন এগুলান খাবো বটে? তোরা আমাদের আগাম দিনের ছেলে মেয়েরা এসব রুচি নিয়ে থাকলে আমরা ভদ্র হবো কেমন করে? হ্যাঁ কিন্তু আমাকে একাকে ভদ্দর করে ওই সারা সাঁওতাল যাত্রাকে তুই বদলাইতে পারবি রে দাদা? শাগুন, লক্ষণ, মতিয়া, কুনামি, বামনি এরা সবাই তো মদ খায়, নেশা করে, না ওদেরকে বদলাইতে হবে ক্লাই? হবে দেখছিস লাই আমাদের এই বেহর জাতির লোকগুলান টুকুস টুকুস করে বুঝতে শিখেছে বলেই তো আজ সন্তানরা ওই জঙ্গল ছেড়ে শহরে যে মাস্টার ডাক্তার হচ্ছে, নেতা মন্ত্রী হচ্ছে। জানিস দাদা, আমাদের যেতে লোকেরা এত সুকল হয়েছে যাতে এই ঝাড়গাঁয়ের মানুষদের দুঃখটা কেউ আর ফিরে চাইলো লাই। সাঁঝলি কত আশা ছিল, কত আশা ছিল লেখাপড়া শিখি এই গাঁয়ে একটা আমি মস্ত বড় স্কুলে আসবো, যাতে এখানকার ছোট্ট ছোট্ট ছেলা মেয়েরা লেখাপড়া শিখে ওই মা বাপের দুঃখটা ঘুচাইবে। কিন্তু সেই 3 ক্লাসের ছাউনির স্কুলটার পাশ দিয়ে আমার সুখের স্বপ্নগুলো ওই অভাবের পাথর চাপা পড়ে থেকে গেল রে দাদা, অভাবের পাথর চাপা পড়ে থেকে গেল। দুঃখ করিস লাই রে বুইন, দুঃখ করিস লাই। তোকে আমি ওই দূরের স্কুলে পড়াতে পারি লাই তো কি হয়েছে? তোকে আমি বড় চাকরির বড় বিহা দিব, তখন দেখেলিস আর তোকে কাঠ গুড়াতে হবে ক্লাই, ডাংরি মেরম চোরাতে হবে ক্লাই। আর সে লেগেই তো আরে দূরের ওই ঝোপের ডালটা ইমন পাড়া লড়ে উঠল কেন? হয়তো কিসের পায়ের শব্দ শুকনো পাতায় খসমস করলে মনে হয় নেকড়ে ওত পেতে আছে মেরম ধরবে বলে। দেহটাকে আজ আমি শেষ করে দিব। হাপ্পে হাপ্পে দাদা হাপ্পে, দেখতে পাচ্ছিস লাই ওটা লেগড়ে লয়, ওটা মানুষ বটে, মানুষ। মানুষ বুঝলাম বটে, শালা আমাদের আতুর কোন বেহর চুকরা নিশ্চয় তোর পিছনে পিছনে এসে লুকায় আছে। ভেবেছে আমি চলে গেলে ওর মতলবটা বের করবে। এই শালা কে করে বেরিয়ে কেন? না হলে জিয়াড মুরমুর কানে তোর পেরেন যাবে। হ্যাঁ কিরে কোথায় করছিস লাই কেন? ওই দেখ দাদা, ওই বিহুটা ঝোপের ভেতর থেকে বেরিয়েছে, কিন্তু এটা তো আমাদের আতুর ছোকরা লয় বটে। আমার মনে হয় পরদেশি টিকু ছোকরা বটে। আয় মারাঙ্গুরু, হাতে আমার হাত পড়া রয়েছে, তাহলে তো এই ছোকরা কোনো আসামি হবে বটে, পুলিশের হাত থেকে পলায় এসেছে। আরে হে বাবু, তুমি কি চুরি ডাকাতি করেছিস নাকি? আরে এই বাবু, তুই আমার দাদার কথা উত্তর দিচ্ছিস লাই কেন? আর কোথাকে বাবু, এখানে আসলি কেমন করে? আমার মনে হচ্ছে ওই বাবুটারে বিজয় ভোগ পেয়েছি, তা কথাটা বলতে পারছিস লাই। আরে হে বাবু, তোর খিদাটা পাচ্ছে লয়? আরে এই তো দেখছি কোনো কথাই করছে না। চল এটাকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে বেঁধে রাখি, তারপর কাল সকাল হলে ওই সদরে গিয়ে থানায় খবর দিব বটে। আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে তোমরা পুলিশে দিও না। আমি তোমাদের পায়ে আরে
করছিস কি আমি সন্তান বটে আমার গোড় ধরিস লাই। সাঁওতাল হলেও তো তোমরা মানুষ, তোমাদেরও তো হৃদয় আছে, তাই তোমাদের সেই মনুষ্যত্বের কাছে, সেই হৃদয়ের কাছে আমি করো জোড়ো করে অনুরোধ করে বলছি, তোমরা বিশ্বাস করো আমি কোনো অপরাধ করিনি। আমি আমি কাকে দেখলাম? এই যে অবিকল পুরুষালীর মতোই দেখতে, সেই চোখ, সেই মুখ, সেই নাক, ভগবানের কি আশ্চর্য সৃষ্টি! অবিকল পুরুষালীর নকল। এই ঝগড়া আমার বইনের পানে চেয়েছে এমন করে কি দেখছিস? হ্যাঁ দেখছি ওই নিষ্পাপ মেয়েটার মুখের দর্পণে নিজের প্রতিবিম্বটাকে। তার মানে আমার এই মুখটার দিকে তোমরা তাকিয়ে দেখো তো কোনো অপরাধের চিহ্ন রয়েছে কিনা, কোনো পাপের স্পর্শ রয়েছে কিনা। আরে হেই বাবু, তুই কি পাগল হয়ে গেছিস? আরে তোর মুখটা তো অসহায় ছেলে মানুষের মতো, পাপ থাকলে এমন বড় চেহারাটা তো হতো লাই বটে। তবু ওরা আমাকে মিথ্যে অপরাধের জালে জড়িয়ে আমাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চায়। হায় বাপ, এমন সুন্দর ভগবানের মতো রাঙা বাবু মানুষটারে ফাঁসি দিতে চায়? শয়তান, ওরা খুব বড় শয়তান, তাই তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। অথচ বিশ্বাস করো, আমি একজন শিক্ষিত, সৎ, আদর্শ ব্যক্তি। হবে তোর এতগুলো কথার মানে আমি ঠিক বুঝতে পারলুম লাই বাবু। তোমার লেখাপড়ার কথাটা শুনে বুঝে নিলাম আমি বিএ ফার্স্ট ক্লাস পাস, কিন্তু থাক, ও কথাটা তোকে আর বলতে হবে লাই। ও কথাটা আমার দাদাটারে আমি ভালো করে বোঝাই বলছি। জানিস লাই দাদা, আমাদের এই মহল্লাল লবির মান্ডির বইয়ের ভাই ওই পাড়ায় ছোকরাটা মস্ত বড় বিহা পাসটা করে চাকরিটা করছে লই। তবে তো পাসটা আমি 1.5 দিন আগেই করেছিলাম বাবু। না, ওটা বিহা পাস নয়, ওটা হচ্ছে বিএ পাস। আরে এই হলো বর সেজে লত্তন বউ আনতে যাবাটাকে তোরা বলিস বিয়ে আর আমরা বলি বিহা। হ্যাঁ বাবু, আমার বইনটা না ওই গ্রামের 3 ক্লাসের স্কুলটা পাস দিছে, ও সব ভালোই বুঝে বটে। না, বিহার বিয়ে এক হলেও বিএ আর বিএ এই দুটো এক নয়। এটা হচ্ছে লেখাপড়ার ডিগ্রি, বিএ, এমএ, বিএড এই ধরনের আর কি। হাই গরম বাপ, নি তো ইনি বুঝো কেতা আমার বইনে 3 ক্লাস তো তবে ফেল মেরে গেল। মেন খান আমি ওহার কাছে ফেল মারবে লাই, ওকে যখন আমার হাতের মুঠাতে পেয়েছি আমার কামে ওকে লাগাবো। হ্যাঁ যাক কিনা ওসব কথা, আসল কথা হলো বাবু তুই এখন আমার সাথে আমার ঘরে চল, সেখানে বসে তোর সব কথা শুনবে। না মানে আমি তবে ডর করিস লাই বাবু, আমি সন্তানা তোর সন্তান বটা, মিছা কথা বলে তোকে আমি পুলিশে দিব। সর্দার, আরে হো, আমার দাদা তো ঠিক কথা বলেছে। আমরা আদিবাসী সাঁওতাল জাত আছি, আমরা কখনো খারাপ লয়। তোর যতদিন মন চাই তুই এখানে থেকে জানা কেন, এখানে কেউ কিছু বলবে লাই। হ্যাঁ থাকতে তো আমাকে হবে, থাকতে তো আমাকে হবে, কারণ আমি যে তোমার মধ্যেই খুঁজে পেয়েছি আমার মিথ্যে অপরাধের সত্য প্রমাণের দিশা। এই বাবু তোকে আর কিছু ভাবতে হবে নাই, এখন আমার সাথে আমার ঘরে চল কেনে, সেখানে গিয়ে তোর হাতের হাতকড়াটা ভেঙে দি, তারপর তোকে একটা আমাকে কথা দিতে হবে। কথা? আরে হ কথা, আমাদের টিকলিমণি গড়হরবের স্কুলটা টিউশন হলো বন্ধ হয়ে পড়ে আছে, সেটা তোকে নতুন করে খুলতে হবে। তোর মাস দরমা আমরা মিটাই দিব, খালি আমাদের ছেলেপুলাগুলো টুকুসখানি মানুষ করে দিবি, যাতে আর গায়ের সন্তান আদিবাসীরা আর কেউ যেন নিরক্ষর লাই থাকে বটে। হ্যাঁ কথা দে বাবু, তোদের করে নতুন করে ঠের ক্লাসের পড়াটা আমাকে শিখান দিবি। না মানে ওই তোদের ভদ্র কথাগুলো আমাকে শিখান দিবি। কিন্তু বল বাবু, আমার স্বপ্নটা তুই পুরা করবি, কথা দে বাবু, কথা দে বাবু, কথা দে। দিলাম বাবু। আজ তোমাদের মাঝখানে আমার বিরাট স্বার্থের সন্ধান খুঁজে পেলেও তার বিনিময় নয়, মানুষের নৈতিক কর্তব্যের দায়বদ্ধতা স্বীকার করি। আমি তোমাদের কথা দিচ্ছি, যতদিন আমি তোমাদের মাঝে থাকবো ততদিন আমি পালন করে যাব এখানকার দুস্থ দরিদ্র মানুষদের মধ্যে আমার শিক্ষা বিলিয়ে দেওয়ার ব্রত। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নে। গাও, তোমরা আমার সঙ্গে গাও। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা তুই বিজয় আছো, আমরা করব জয় নিশ্চয়।
ভিতর আছে প্রত্যয়, আমরা করবো জয়। নিশ্চয় এই করেছো ভালো নিদূর হে, নিদূর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিদূর হে, নিদূর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিদূর হে, নিদূর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো, নিদূর হে, নিদূর হে, এই করেছো ভালো। দাদা, দাদা, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। ওই ভগবানকে ডেকে ডেকে আমি আর চোখের জলে মুখ ভাসাবো না। কারণ কারণ এই পাষাণ ভগবান বড় নিষ্ঠুর, বড় নির্দয়। তাই তো কত সহজে আমার বোনটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে কাঙালিনী সাজিয়ে দিলে, কাঙালিনী। তাই তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, আর আর কোনোদিন আমি ঠাকুর ঘরে ঢুকবো না, কোনো দেবদেবীর মুখ দর্শন করবো না, এমনকি তাদের নামও পর্যন্ত এই মুখ দিয়ে আমি উচ্চারণ করবো না, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। তুমি কেমন অধম্যের কথা বলছো বোনটি? দেব দেবী ঠাকুর দেবতার মুখের দিকে চেয়ে তো আমাদের পরপর রাস্তাটা ক্লিয়ার, মানে পরিষ্কার করে নিতে হবে। তা না হয় সারা জীবন ধরে ওই নিজেরও জানতে করে ফেলা একটু একটু খুচরো পাপের ভার যে ইহলোকে এই নরক ঘাটিয়ে ছাড়বে। দাদা, আপনি শুধু আমি একা নই, আমার হতভাগ্য ভাই আবেশও এসেছে আবেশ কই, কোথায় সে? বাইরে। আমার লাগানো বকুল গাছটা নিচে দাঁড়িয়ে কেঁদে নিজেকে একটু হালকা করে নিচ্ছে। তোমাদের সঙ্গে সম্পর্কের পথটা ভগবান নিষ্ঠুরতার সঙ্গে মানে বন্ধ করে দিতে চেয়েছিলেন, কিন্তু কিন্তু যাদের কৃপা সেই সম্পর্কটা নিঃস্বার্থভাবে বজায় রাখার জন্য আমরা না এসে পারলাম না বোনটি। তার মানে বৌমা, বৌমা আমাদের সঙ্গে সম্পর্কের প্রথম লগ্নেই চলে গিয়ে শুধু তোমাকেই কাঁদিয়ে যায়নি, আমাকেও আমাকেও সারাটা জীবন আইওয়াটা মানে চোখের জলে ভাসিয়ে দিয়ে গেল। আর ভাইটা ভাইটা তো পৌশালী পন্থীর শোকে ম্যাচ, মানে পাগলের মতো অর্ধমৃত জীবন বয়ে বেড়াচ্ছে। জানি না, জানি না ভবিষ্যতে ওর কি হবে। আমাদের সব সর্বনাশের হতোই বাস্তব। বুঝতে পারিনি দাদা, বুঝতে পারিনি। তলে তলে এত বড় শয়তান সে। শয়তান নয় বড় পালক, ছোড়াটা কাল কৃত। তার হয়ে ভাবো তো পুলিশের হাতে ধরা পড়েও ও কিভাবে পালিয়ে গেল। পালিয়েও বেশি দিন বাঁচতে পারবে না দাদা। আর যারা ওকে পালিয়ে যেতে সাহায্য করেছে তারাও নিজেদের আড়াল করতে পারবে না। ওই প্রশাসনের শক্ত হাত ওদেরকে শীঘ্রই টেনে বার করবেই। আর সেদিন সব কটা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাবেই। আর সেদিন সেদিন আমিও আমার গৌরচাঁদকে চোরা হাঁড়িতে খিচুড়ি উৎসর্গ করব, নারায়ণ ভোজন করাবো, রাস্তার সমস্ত ভিখারীদের নিউক্ল মানে নতুন বস্ত্র দান করব। তবেই আমার আত্মা শান্তি পাবে। আমার মনে যে শান্তি কোনোদিন ফিরে আসবে না দাদা। কারণ কারণ ওই পৌষামের প্রতি আমার ভালোবাসা পদ্ম পাতা জলের মতো নয় যে দুদিন পথা ঝরে পড়বেই। এই মনে তার চিহ্নটুকু থাকবে না। বুঝি রে ভাই, আমি সব কিছু বুঝি, কিন্তু নিয়তিকে নপাথ্যতে এই কথাটাও তো মিথ্যে নয়। তাই পরিস্থিতিকে মেনে নিয়ে এগিয়ে চলাই মানুষের ধর্ম রে ভাই। বন পালক,
মনের ব্যথার যন্ত্রণাকে বুকের মধ্যে চেপে রেখে তোমার বোনের পূর্ণ স্মৃতিটুকু আজ মোর চোখের সামনে ধরে রাখবো বলে আমি আমি তার পবিত্র সমাধি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। দাদা আগামী কাল থেকে কাজ শুরু হবে এবং আসন্ন পূর্ণিমা তিথির শুভক্ষণে সেই সমাধি বেদিতে আত্মীয় বন্ধু বান্ধব সহ আমরা সবাই ফুলের মালা ও পুষ্পার্ঘ অর্পণ করব। অতএব অতএব তোমার কাছে আমার বিনম্র নিবেদন সইন ভাই, মানে আমন্ত্রণ থাকলো আমার আমার ভাতৃবধূর আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ সভায় তুমি তুমি যোগদান করো বন্টি। করবো দাদা, নিশ্চয়ই করবো। মনের সুখে মনটা আমার জর্জরিত হলেও ধৈর্যের শের বুকে বেঁধে নিয়ে কৌশলীর সমাধিতে মাল্যার্পণ করতে আমি নিশ্চয়ই যাবো। আর চোখের জলে প্রতিজ্ঞা করে আসবো, যতদিন না খুনির সাজাকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি ততদিন তার এই হতভাগিনী বড় দিদি হয়ে সে নিজেকে সর্বসুখ থেকে বঞ্চিত রাখবে, সর্বসুখ থেকে বঞ্চিত রাখবে। বলে গেছে হরিদাস না না বল পালক, এইসব কথা থেকে মনে রাখটাকে আর আমি বাড়াতে চাই না। হ্যাঁ, তাহলে এই কথাই রইল, আগামী নির্দিষ্ট দিনে তুমি নিশ্চয়ই আসছো। আজ আমি আসিব। নমস্কার নমস্কার। নমস্কার। ভাই আবেশ, তুই পালক বোনের সঙ্গে দুদণ্ড কথা বলে আয়, তাতে তোদের দুজনের মনে একটু শান্তি আসবে রে ভাই, একটু শান্তি আসবে। আমি আমি আসি রে ভাই, আমি আসি। বলে গেছে হরিদাসী পচাতা ঝাল বেশি। ভাই আবেশ, বুঝতেই তো পারছো আমাদের মনের অবস্থা কারোরই ভালো নেই। দেখছো না কথায় কথায় তোমার দাদাকে এক গ্লাস জল দেওয়ার কথাও মনে নেই। তুমি ভেতরে চলো, জল খাওয়ার খেয়ে যাবে। এসো। না না দিদি না, খাওয়ার জন্য আপনি আমাকে বাধ্য করবেন না। ওই পৌশালীকে হারিয়ে আমার খিদে, ঘুম আর সবকিছু হারিয়ে গেছে। পালক, আপনি কেন এখানে এসেছেন? এ কথা বলো না ভোর। আমার ভাইটার মিথ্যে অপরাধ ভোর আমার পায়ের শেকল হয়ে কটা দিন যেন আমাকে আটকে রেখেছিল, তাই সামান্য সমবেদনা জানাতে আসতে পারিনি। সমবেদনা? কিসের সমবেদনা? আমার স্ত্রীর তো অকস্মাৎ মৃত্যু হয়নি, তাকে আপনার ভাই নির্মম ভাবে খুন করেছে। তাহলে কিসে কিসে আপনি আমাদের সমবেতি? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। নাকি আবেশ তো ঠিক কথা বলেছে, আর কখনো আপনি এখানে আসবেন না। আর এরপর থেকে আপনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তার মানে তুমিও বিশ্বাস করো যে আমার ভাই ওই নামটা আপনি আমার সামনে উচ্চারণ করবেন না। ওই নামটা শুনলে আমার ঘৃণা হয়। আমার কোমল নারীর হৃদয়টা মুহূর্তে মুখরা পিশাচ হয়ে তাকে শুধু অভিশাপ দিতে ইচ্ছে করে। অভিশাপ! আমার হতভাগা ভাইটাকে অভিশাপে অভিশাপে ভরিয়ে দাও, ভরিয়ে দাও। তবে আমার আত্মবিশ্বাস যেদিন প্রকৃত সত্য বলে গঠিত হবে, সেদিন তোমাদের অনুতাপের অন্ত থাকবে না। বাস্তবের জন্য আমরা কোনোদিন অনুতাপ করবো না, বরং পুলিশের হাতে ধরা পড়ে যদি তার ফাঁসি হয় কিংবা পুলিশের নাগালে এসে এনকাউন্টারে মারা যায়, সেদিন আমরা পরম তৃপ্তি পাবো। মনের চোখে যে আগুন আমার হৃদয়ে দাও দাও করে জ্বলছে, যতক্ষণ না আপনার ভাই বাস্তবকে সেই চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যেতে দেখছি, ততদিন সে আগুন নিভে না, নিভে না, নিভে না। তবে কি তোমরা চাইছো কৌশলের খুনের সত্য মিথ্যা জানার অবকাশ না রেখে কায় মনে বাক্যে বাস্তবের প্রাণদণ্ড? হ্যাঁ তাই চাই না, তুমি চাইলেও বাস্তব যদি কোনো দোষ না করে থাকে তাহলে ভগবানের তা কখনো পূরণ করবেন না। হ্যাঁ, ঠিক কথা বলেছো বোন, তুমি ঠিক কথাই বলেছো। ভগবান হচ্ছেন অন্তর্যামী, আমার চোখের জল তিনি ব্যর্থ হয়ে যেতে দেবেন না। তুমি দেখে নিও, বাস্তব একদিন নির্দোষ বলে প্রমাণিত হবেই। আপনি কি আপনার খেয়ালি মনের কথাগুলো শোনানোর জন্য এখানে এসেছেন? না, এসেছিলাম প্রতিবেশীর সম্পর্ক নিয়ে সুখ দুঃখের ভাগিদার হতে। তা তুমি যখন সেই সম্পর্কের মাঝখানে একটা প্রাচীর গড়ে তুললে, তখন তো সেই ভুল ভাঙার প্রতীক্ষায় আমাকে প্রহর গুনতেই হবে। কথাগুলো শুনতে বেশ ভালো লাগছে।
মনে হচ্ছে স্বপ্নাচ্ছন্ন কালো রাত্রি, যা ঘুম ভাঙলেই সকালে তা মিথ্যে হয়ে যাবে। সত্য মিথ্যা সেটা সময় বলে দেবে। তবে আমি বলছি, বাস্তব কখনোই হত্যাকাণ্ডের নায়ক হতে পারে না। আমি আমার আত্মবিশ্বাস নিয়ে আপ্রাণ চেষ্টা করব আসল সত্যটা উদ্ঘাটন করা। শত উদ্ঘাটনের সূত্রপাত আমার মেজ ভাই আদর্শ নিজেই করে দিয়েছে। আদর্শের শক্ত মাটিতে পা রেখে আসার পথে গিয়ে চলতে তার চাকরি স্থানান্তরণ করিয়েছে এই পলাশবনী থানা। আমার গর্ভ নদীর এক কুলকে ওরা যতই মিথ্যার প্লাবনে ধস নামাবার চেষ্টা করুক না কেন, আমার আর এক কুল যে প্রাণপণে সেই নদীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কর্তব্যের প্রতীক্ষায় মগ্ন। তার প্রচেষ্টায় যদি প্রমাণিত হয় আমার বাস্তব নির্দোষ, তাহলে আজ ভগ্ন সমাজের বেদিমূলে দাঁড়িয়ে যারা মিথ্যের বেছাতি গাইছে, কাল তাদের মুখের ভাষা কেড়ে নিয়ে সত্য ন্যায় আদর্শের বিচারশালায় আমি তাদের জন্য যথাযোগ্য বিচার আকুতি করব। যদি সত্যি সত্যি আমার বাস্তব দোষী বলে প্রমাণিত হয়, তাহলে ভাতৃস্নেহের ফল্গু ধারাকে পাষাণে বাঁধ দিয়ে মহামান্য আদালতের সামনে প্রার্থনা করে বলবো, মাননীয় ধর্মাবতার, আমার কুলাঙ্গার ভাইটাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়ে চলে ঝুলিয়ে দেব। শালার বেটাকে ধরতে পারলে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। শালা পাঁঠার বাচ্চা পাঁঠা আমার হাত থেকে ফসকে গিয়ে বেঁচে যাবে ভেবেছো? কখনো না। আমার নাম ভিখারি চরণ বনমালী, মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই তুমি যেখানেই থাকো না কেন, দুনিয়াটা তোল পার করে খুঁজে বার করবই। পারবেন না স্যার, পারবেন না। যে ক্রিমিনালটা পথের মাঝে বোমাবাজি করেন, আপনাদেরকে ছাগল বানিয়ে পগর পা হয়ে যেতে পারেন, তাকে খুঁজে পাওয়া তো সহজ কাজ নয় স্যার। ছাগল বানিয়ে কার কথা বলছিস কালিয়া? ওই যে পাড়া পড়োশি থাকলো জেগে বুক করে ঢুকবো, খিড়কি দরজা খোলা আছে, আস্তে আস্তে ঢোক। শালা, তুই তো দেখছি কালিদাসের ভাব হয়ে গেছিস। কথায় কথায় হিয়ালি করে কথা বলছিস। হেলি নয় স্যার, হেলি নয়, এটা একটা গান। চকলেট পটকার মতো মার্কেটে ফাটলো, অমনি করে 13 থেকে 73 তফাৎ এক হয়ে গেল। এত কোনে বুঝলা? শালা বউটা কদিন ধরে আমার কানের কাছে কেন বুঝতে পারছি, আর বলছে ওগো ওই গানটা আমার মোবাইলে রিংটোন সেট করে দাও না গো। তখন আমি বললাম কোন গানটা? অমনি কিন্নি দাঁড় কাকের মতো কর্কশ গলায় গিয়ে উঠলো, কি ছানা ঘুমায় ঘুমাই রে গায়ে দিব কথা, ছানা না ঘুমালে ছানার বাপ শুবে কথা, ছানা ঘুমাই রে গায়ে দিব কথা, ছানা না ঘুমালে ছানার বাপ শুবে কথা। বৃষ্টি পড়ে বিপুল কাপড় বাইরে দাঁড়িয়ে গে, বাড়িয়ে আছে মান পাতা কেটে মাথায় দে, ছানা ঘুমাই রে গায়ে দিব কথা, ছানা না ঘুমালে ছানার বাপ শুবে কথা। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। পছন্দ আছে বলতে হয়। কিন্তু স্যার, আপনার গিনির বয়স তো আপনার হাঁটুর সমান, তিনি আপনাকে পছন্দ করলেন কি করে? না মানে বিয়ে করতে রাজি হলেন কি করে? ওই যে চাকরি টাকা, তবে জানি কালিয়া বউটার জন্য বড় চিন্তা হয় রে। শুধু ভাবি জেনে বুঝে কেন এমন আগুনের গোলায় হাত দিলাম। এখন না পাচ্ছি বউয়ের মন জোগাতে, আর না পাচ্ছি নিজের মনটাকে শক্ত করতে। তার মানে সালা 0 ডিগ্রি সেলসিয়াসের মালা। শালা ঘুঘুমাল হাই জাম্মার আর ফোন দিয়ে আসছো, কিন্তু জানে না মাল চিনে দারোগা বাবু। স্যার, স্যার, আপনি যদি কিছু না মনে করেন, আমি না আপনাকে একটা সমাধানের পথ বলে দিতে পারি, যদি আমাকে বিশ্বাস করেন তাহলেই। আরে বল না তো সব কথাই আমি মানতে রাজি। বল বল বল। তাহলে কাল সকালে ঘুম থেকে উঠে একটা শিশি ধরে হিসি করবেন, না মানে শিশির মধ্যে হিসি করবেন। শিশির মধ্যে হিসি? হ্যাঁ, পরিষ্কার শিশির মধ্যে। তারপর দালালদের গাড়িতে সিট রিজার্ভ করে সোজা চলে যাবেন ময়ূরভঞ্জের দুলকিশোর গ্রামের কবিরাজ মশাইয়ের কাছে। কবিরাজ?
শুধু কবিরাজ নয় স্যার, জ্যোতিষী কবিরাজ 5 মাইল দূর থেকে আপনার শিশির হিসি দেখে প্যাথোলজি রিপোর্ট বলে দেবেন। ব্যাস, নিয়ম করে কটা দিন ওনার পুরিয়া খেলে দেখবেন শালি আপনার আধা ঘরওয়ালি হয়ে গেছে। আর আপনি তখন আপনার শালিকে জড়িয়ে ধরে গাইছেন কি, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। ওয়ান্ডারফুল। থানার মধ্যে কি সুন্দর ডিউটি পালন করছেন, দেখে মনে হচ্ছে পাড়ার কোনো ক্লাব ঘর কিংবা আড্ডাখানা। আড্ডাখানা? তার মানে আপনি কি বলতে চাইছেন? আইডির গানের গলা খুব মিষ্টি, আর আপনাকে মানিয়েছে বেশ। একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে উর্দির বদলে সেন্ডো গেঞ্জি, মাথার টুপি হাতে, আর হাতে হ্যান্ডকাপের বদলে ছাগল বাঁধা দড়ি। এতে উনার কি দোষ বলুন? উনার কচ্ছি বউটা না সাত করে এত বড় একটা পাঁঠা পুষে ছিল, আর সেই হারামজাদা পাঁঠাটা বাঁধন খুলে ল্যাগ মেরে দিয়েছে। হারামজাদাটাকে ডিউটির পথে মাঠে ঢুকে আসবো বলে বাঁধতে গিয়েছিলাম, যেমনি গলায় দড়িটা দিয়েছি এমনি বেঁচে উঠলো। তারপর আমার কাঁধ থেকে জামাটা গিয়ে পড়লো সোজা ওর ঘাড়ে। তারপর ধর বলতে একেবারে পোকারে পাক। আর আমিও সেই সুযোগে এই পথে আসছিলাম থানার মধ্যে একটা পার্টি টাটি করবো বলে, হঠাৎ দেখি স্যারের পাঠাটা এই শার্টটা মাথায় নিয়ে অন্ধের মতো বে বে করে ছুটাছুটি করছে। অনেক কষ্টে ওটাকে ধরে ইউনিফর্মটা আমি উদ্ধার করলাম। অবশ্য ভালোই হলো, মৌকাপে ইউনিফর্মটা গায়ে দিয়ে আমি পরীক্ষা করে নিলাম। পুলিশের সঙ্গে আমাদের ইমেজটা কত তফাৎ। তাই হোক, তখন থেকে ভাবছি এই ছুঁচো থোকরার মালটা পুলিশ হয় কি করে। তা কি বুঝলে, পুলিশি পোশাকের ইমেজি গরমটা বেশি না কম? আরে ধ্যাৎ, কম হলে কি পুলিশের ভয় আমরা কখনোই। তখন থেকে আমি মাইট করে নিই। ওই তুমি সারা এলাকায় মালটা নতুন মনে হচ্ছে। সেটাই তো তখন থেকে আমি ভাবছি, তবে মালটাকে কোথায় কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। মনে হচ্ছে? তাহলে আর একটু মনে করার চেষ্টা করুন, যদি চিনতে পারেন। ধ্যান ধারণা করে সত্যি করে বল, কে তুই? থানার মধ্যে কেন এসেছিস? এবার বুঝতে পারলি তো কেন এসেছি? তোর মতো গুন্ডার দেশটাকে 0 পয়েন্টে নামিয়ে দেওয়ার জন্য। আর আমি কি জানতে পারলে মঙ্গল গ্রহে পালিয়ে যাবার পথ খুঁজে বেড়াবে, বুঝেছিস? আচ্ছা, এ তো দেখছি হিরো মার্কা কি যেন একটা বলে। গুন্ডা? না, গুন্ডা নয়, পুলিশ অফিসার। আজ থেকে থানা ইনচার্জ ইন্সপেক্টর আদর্শ মুখার্জি। সেট টুপিটা উল্টো করে ফেল। না মানে বলছিলাম বিনা ইনফরমেশন স্যার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সেটাই ডিসাইড। কারণ রিপোর্ট আছে কোন একজন দুষ্ট অজগরের গোলামি করে এই থানাটাকে আপনার গুন্ডার আড্ডা আর শরীরখানা বানিয়ে রেখেছে। তাই কোনো সৎ পুলিশ অফিসার এখানে বেশি দিন টিকে থাকতে পারেন না, ট্রান্সফার নিয়ে চলে যেতে হয়। তবে সেই সব অফিসারদের থেকে আমার কিন্তু একটা গুণ বাড়া, আর সেটা হলো দুষ্কৃতিকারীর শেষ থেকে ছড়া। আবে অফিসার, আপনি কি তো ভুল জায়গায় পা ফেললেন। ভুল কি ঠিক সেটা আমি ভালো করে জেনেই পা ফেলেছি। এবার সেই পায়ের শব্দে ওটা পলাশ বড়িটাই কাঁপতে শুরু করবে। এই অফিসার, আপনি কি আমার সঙ্গে চ্যালেঞ্জ রাখছেন? না, রাখারাখির পাঠ এই আদর্শ মুখার্জির অভিধানে নেই। তাই আমি যা করি কুইক অ্যাকশনে পুরোটাই পরিষ্কার করে দিই। অফিসার, ইয়েস স্যার। ওটাকে ঘাড় ধাক্কা দিয়ে লোকাপে পড়ে দিন। বাহ, চমৎকার। এই না হলে লোকে তোমাকে পুলিশ অফিসার বলে মান্য করে। অঙ্কিতা, ট্রান্সফার নেই, প্রথম থানাতে এসে কোয়ার্টার শিফট করার আগে স্ত্রীকে বাইরে দাঁড় করে রেখে দিব্যি এখানে ডিউটি পালন করছো। অঙ্কিতা তুমি থাক, অনেক হয়েছে। দয়া করে আমার থাকা কোয়ার্টারটা দেখে দিয়ে ধন্য করো। সেই কখন আমি বেরিয়েছি, আজ একটু ফ্রেশ হবো, তারপর জিনিসপত্র গোছ কাজ করবো। সে নিয়ে আপনি কিছু ভাববেন না ম্যাডাম। আমার নাম ভিখারি চরণ বনমালী, মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই আমি আপনার সব কাজই করে দেব। না, কাউকে ফাই ফরমাস কাটানো আমার স্বভাব নয়। তাই কাইন্ডলি যদি ওয়াটারটা দেখিয়ে দেন। ও শিওর, কিন্তু স্যার
আপনার মালপত্রগুলো কোথায় রয়েছে ওগুলো আমি পৌঁছে দিই। আমি কোনো ব্যবসায়ী নই যে দোকান সাজাতে লরি ভর্তি মালপত্র নিয়ে এসেছি। তবে হ্যাঁ, যেসব প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে ওগুলো আমি নিজেই নিয়ে যেতে পারবো। চৈনিতাই, এ তুমি কি কথা বলছো ভাইয়া? তুমি একজন বড় অফিসার হয়ে আমাদের থানাতে এসেছো, আর তুমি নিজেই কিনা জিনিসপত্রগুলো ক্যারি মানে বয়ে নিয়ে যাবে? আপনি তোমার আসার পথে বইতে থাকা বাতাসের মুখে খবরটা পেয়ে বুঝে নিয়েছিলাম যে থানাতে এই বড় সাহেবের খালি পোস্টে নিশ্চয়ই কোনো নতুন অফিসার আসছেন। তবে সে অফিসার যে তুমি, এটা আমি ভাবতেই পারিনি। কেমন আছেন দাদা? কোর্চা দেখতে পাই গুড। আরে ভালো আছি বন্টি। তা ভাই আদর্শ, এখন বিশ্রাম করে বিকেলের দিকে বোনটিকে সঙ্গে নিয়ে একবার আমাদের বাড়ি বেরিয়ে এসো। তারপর কাল থেকে না হয় থানা পাহারার কাজ স্টার্ট মানে শুরু করো। আদর্শ মুখার্জি সার্ভিস রেকর্ডে কাল বলে কোনো শব্দ নেই, তাই আজ থেকে আমি আমার ডিউটি শুরু করে দিয়েছি। আর সেই সঙ্গে আপনাকেও আমার ধারাপাতের একটা হিসেব জানিয়ে দিচ্ছি যে কারোর সঙ্গে সম্পর্কের গণ্ডিটা আমার ডিউটি আওয়ার্সের বাইরে সীমাবদ্ধ থাকে। অতএব আপনার উপদেশ আমার মনে থাকবে স্যার। উনি আমাদের কথা মেনে চলতে রাজি নন দাদা, তাই অফিসার আমাকে লকআপে ঢোকানোর হুকুম করেছে। দাদা কর বলে গেছে হরিদাসে শালা পচাদার ঝাল বেশি। দাদা জানেন স্যার, গ্রামের গণ্যমান্য ব্যক্তি বলে চোর ছেচোর সবাই আমাকে তরুণী করে বৈতরণী পার হতে চায়। এই যাচ্ছে সেসব কথা। আপনি যেন একটা লোফারের কথায় আমার মতো ভালো মানুষকে খারাপ ভাববেন না স্যার। ভালো খারাপ চেনার মতো যথেষ্ট জ্ঞান আমার আছে, আর তাই আপনার মধ্যে যে কোন গুণটা রয়েছে সেটা আমি নিশ্চয়ই টের পেয়েছি। আচ্ছা, তুমি আস্তে নাস্তে কি শুরু করেছো বলো তো? পরিচিত আত্মীয়র সঙ্গে কেউ এভাবে আচরণ করে? ঠিক বলেছো বৌমা। অঙ্কিতা, তুমি আমার স্ত্রী, তাই তোমার মতামতের সীমাটা আমার পরিবারের মধ্যে থাকাটা ছিল। এটা আমার সার্ভিস ম্যাটার। অতএব এখানে তুমি নট টু স্পিক, কোনো কথা বলবে না। কি? এতগুলো লোকের মাঝখানে আমাকে অপমান? এর জবাব যদি ওকে না দিতে পারি তাহলে আমার নামও অঙ্কিতা না, ওর চোখের বালি। এইসব লোকেদের সঙ্গে আমি আমার সম্পর্কটাকে আরো ডিপ করে তুলব। কালই আমি কালী ঠাকুরকে আমাদের বাসাতে আমি লাঞ্চের জন্য ইনভাইট করব। দেখি ও আরো কথা ভাবতে পারে। এই যে তোমার যা খুশি তুমি পরে এসে করো, আগে আমার থাকার কোয়ার্টারটা দেখিয়ে দাও, আমি বাইরে গিয়ে অপেক্ষা করছি। কি হলো যুধিষ্ঠির বাবু, এই গুন্ডাটাকে আপনি থানা থেকে জমানত হয়ে ছাড় করে নিয়ে যাবেন, নাকি থানায় এসে রংবাজি করার অপরাধে কিছুদিনের জন্য ওকে আমি বনবাসে পাঠিয়ে দেব? অফিসার, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার যুধিষ্ঠির ঘোষা। বাবারি, এ তো সাংঘাতিক মাল দেখছি মাইরি। এবার বোধ হয় চাকরি বাঁচাতে বউয়ের সাথের পাটাটা বিক্রি করতে হবে। দারোগা ভিখারি চরণ, ইয়েস স্যার। ওটাকে শ্রী ঘরে নিয়ে যান। চল ভাই কালিয়া, এতদিন তো থানায় বসে মদ চুয়ার আড্ডা চালালি, কটা দিন লকাবে বসে ডেঙ্গি মশা রিলিক টানে ব্রেক টেন্সটা শিখে নিবি। চল চল ভাই কালিয়া, চল আয় আয়। বলে গেছে হরিদাসী পচাদার ঝাল বেশি। অফিসার, কাজটা আপনি ভালো করলেন না। কালিয়াকে লকআপে ঢোকানোর খেসারত আপনাকে দিতেই হবে। কারণ জেনে যখন গেছেন যে ও আমার লোক, তখন আমার ক্ষমতাটাও আপনি টুমারো। মনে আগামীকাল আপনি টের পেয়ে যাবেন। কেন? আজ সেই ক্ষমতাটা দেখাতে অসুবিধা কোথায়? অসুবিধা না থাকলেও আজ আপনি থানায় প্রথম এসেছেন, সেই কথা ভেবে আজ সারাদিন ও রাতটুকু আপনাকে টাইম সময় দিয়ে গেলাম। এর মধ্যে নিজের ভুল শুধরে নিয়ে ওই ছেলেটাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু কাল 10টার পর সে সুযোগ আর আপনি পাবেন না। তার মানে কাল 10টার পর আমাকে ওখান থেকে তাড়ানোর জন্য উপর মনে নালিশ চালাবেন, তাই তো? পারবেন না যুধিষ্ঠির বাবু।
কারণ এই আদর্শ মুখার্জি পদ্মপাতার জল নয় যে ভয় দেখানো ঢিল ছুঁড়লে সে কড়িয়ে পড়বে। ঘুরিয়ে তো আপনাকে পড়তেই হবে অফিসার। আপনি জানেন না আমি এখানকার স্থানীয় দলের অঞ্চল সভাপতি। তাই কালকে আপনার বিরুদ্ধে আমি কোথাও নালিশ জানাবো না, কিন্তু আপনার বিরুদ্ধে বিশাল জনমত খাড়া করে ডেপুটেশন দেব, মানে থানা ঘেরাও করব। নেতাদের ঘেরাও মানে তো কিছু মোটা মাথা জনগণকে নিজের প্রতি প্রভাবিত করা, যারা ভোটের আগে নোটের জন্য, বিয়ার বিরিয়ানি মদের জন্য, বউয়ের সস্তা শাড়ির জন্য এদের মতো ভোট ব্যবসায়ীদের কাছে নিজেকে বিক্রি করে দেয়, তাদেরকে ঢাল বানানো। তবে ব্যবসা আপনাদের বেশি দিন চলবে না, কারণ ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ একটু একটু করে সচেতন হচ্ছে। তারা বুঝতে শিখেছে না সবুজ না গেরুয়া, পুরো তিরঙ্গা হি হামারা। এই সময় থাকতে শুধরে যাও। নইলে আমার মোটকা বিগড়ে গেলে নো সিবিআই নো ইডি, পার্সেল করে দেবো ডাইরেক্ট তিহার। জয়নিতাই জয়নিতাই, শালার বেটা বলে কি আমাকে তিহার পার্সেল করে দেবে? ভেঙে দেবো শালার দপদপানি ফুটানি, লাথি মেরে কুড়িয়ে দেবো। শালা জলে বাস করে কুমিরের সঙ্গে শত্রুতা, ওকে থানা থেকে কুইক মানে শীঘ্রই তাড়াবো। তাই কালকে আমার ডাকে বিক্ষোভ মিছিলের স্লোগান হবে পলাশমণি থানা এলাকায় সমস্ত দুর্নীতি এবার নিপজ্জন। পলাশমণি থানা এলাকায় সমস্ত দুর্নীতি এবার নিপজ্জন। অফিসার ছোট বাবু, শুধু শুধু বৌমার কথা ভেবে ভেবে মনটাকে কেন এইভাবে দুঃখ দিচ্ছ? এইভাবে মাথা কুটে কাঁদলে সে কি কখন আর ফিরে আসবে? আসবে না, আসবে না কালিদা, আসবে না। কিন্তু কিন্তু আমার এই অবুঝ মনটাকে যে আমি কিছুতেই শান্ত করতে পারছি না। কিন্তু তুমি যদি এইভাবে পাগলামি শুরু করো তাহলে আমরা দাদাকে সান্ত্বনা দেবো কি করে? দাদা, আমার দাদা? হ্যাঁ, তোমার কথা ভেবে ভেবে নিজের অবস্থা একেবারে বেহাল করে তুলেছে। মুখের দিকে তাকালে বড় মায়া হয়, মনে হয় সাক্ষাৎ হিমালয় যেন কিসের আশঙ্কায় আজ মুসড়ে গেছে। যাবেই তো আকাশে বাতাসে মহাপ্রলয়ের সূচনা সংকেত যে এই হিমালয়ের অন্তরটাকে দগ্ধে দগ্ধে মারছে। দাদা, তোর দুঃখ আমি বুঝি রে ভাই, কিন্তু কিন্তু তাই বলে এইভাবে চোখের সামনে একটু একটু করে নিজেকে শেষ করে দিতে চায় বড় দাদা হয়ে আমি তা সহ্য করবো কেমন করে? দাদা, লক্ষ্মী ভাইটি আমার গৌচাদের কি ভাই একবার একবার অন্তত আমার কথাটা ভাব। দাদা, তোর মতো পৌঁছালি বৌমার জন্য আমার আমার বড় কষ্ট হয় রে। তাই তো সারা জীবন তার স্মৃতি ধরে রাখতে আমি তার পবিত্র সমাধি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তাই বলে এইভাবে এইভাবে তো জীবন চলতে পারে না রে ভাই। আমি তাই অনেক অনেক চিন্তা ভাবনা করে আমি আমি তোর কাছে একটা ছোট্ট মিনতি নিয়ে এলাম। কি দাদা? জয় নিতাই, জয় নিতাই। বলছিলাম যে বংশ রক্ষা করার জন্য আবার তোকে আবার একটা বিয়ের কথা বলছো দাদা? হ্যাঁ হ্যাঁ রে ভাই, তুই রাজি হলে না আমি আমি কাল থেকে মেয়ের সন্ধান শুরু করবো। না দাদা না, একবার একবার যাকে এই হৃদয়ে ঠাঁই দিয়েছি
তখন তখন অন্য কোনো মেয়েকে আমি আমার এই হৃদয়ে ঠাঁই দিতে পারবো না দাদা, কিছুতেই পারবো না। তুমি দাদার মনে খুশি জোগাতেই, তোমাদের সবার মনে আনন্দ দিতে ওই পৌশালী অমর আত্মার কাছে আমি কিছুতেই বেঈমান সাজতে পারবো না কালিদা। আমি কিছুতেই বেঈমান সাজতে পারবো না। আর এটাই আমার শেষ কথা দাদা, এটাই আমার। দাদা বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। দাদা টাটকা খাতো তাই যন্ত্রণাটা একটু বেশি। দাদা দুদিন পরে ঘাটা শুকিয়ে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে গৌরচাঁদের কৃপা। ভাই আমার আবার টপর পড়বে। দাদা আমার আমার কি হবে একবার ভেবে দেখেছিস হারাম জাদা? আমি তুই হলি আমার কাল। সেদিন সেদিন যদি বাস্তবকে মারতে তুই যদি অক্ষম না হতিস তাহলে আজ আমাকে এত দুশ্চিন্তায় ভুগতে হতো না। দাদা মেরে ফেলবো, আমি জানে মেরে ফেলবো। আবার এদিকে আর এক নতুন কেলো করে বসিলি, যার জন্য আমার অঞ্চল সভাপতির পাওয়া মানে ক্ষমতাটা ওই শালা পুলিশ অফিসারটার সামনে একবারে লেজে গোবরে হয়ে গেল। তোকে ছাড়াতে থানা ঘেরাও করা মিথ্যে হুমকি দিয়েও কাজ হলো না। শেষ পর্যন্ত ওই শুয়ারের বাচ্চাটার সামনে হাত জোর করে নত জানু হয়ে ক্ষমা চেয়ে তোকে বের করতে হলো। তার মানে অফিসারটাকে থানা ঘেরাও করার মিথ্যে ভয় দেখিয়েছিলেন আপনি? ওই 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 তাহলে কি সত্যি সত্যি ওই আগের মতো থানা ঘেরাও করার ক্ষমতা আছে আমার? আরে বাবা, রাজ্য হাতছাড়া হওয়ার ভয় নেতা মন্ত্রীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সেই ভয়ে আমিও আমার নিজের আখের গোছাতে যেভাবে জনগণকে কাঁচকলা দেখিয়ে যেভাবে রসদ টানছি, তাতে আমার ডাকে জনমত আসবে কোথা থেকে? ও নিয়ে ভাববেন না দাদা, আগের অফিসারদের মতন ওই শালা অফিসারটাকে এবার আমি থোড়া ছাড়া করবো। চুপ কর হারামজাদা। দাদা থানা ছাড়া করবো? ওকে ওকে দেখে কি তোর আগের অফিসারদের মতো মনে হয়? ও হলো খাঁটি করোনা ভাইরাস। সবে আমার গলায় এসে বসেছে, এরপর ফুসফুসে গেলে আমার অবস্থার কি হবে একবার ভেবে দেখেছিস? দাদা তার উপর আমার সুগার প্রেশার এগুলো তো আছেই। আপনাকে একটা আইডিয়া দেবো দাদা। আইডিয়া? আপনার ফাইল থেকে ওই শালা অফিসারটাকে ফরম্যাট মারতেন, আপনাকে আবার একটা নতুন খেলা খেলতে হবে। কি খেলা রে? সাবার মাইয়ের লুডো খেলা। বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। কথাটা তুই তো মন্দ বলিসনি, তবে লুডো খেলা নয় রে। এবার আমি যে খেলাটা খেলবো সেটা হলো দাবা। আরে সেই খেলায় চাল দিবি তুই, আর খুঁটি হবে ওই শালা পুলিশ অফিসার আদর্শ মুখার্জির স্ত্রী অঙ্কিতা। তারপর দেখবি আমার চক্রান্তের জালে আষ্টে পিষ্টে জড়িয়ে পড়ে ওই শালা আদর্শ মুখার্জি একেবারে শেষ হয়ে যাবে। শেষ। না না না, এইভাবে মিথ্যে অপবাদের বোঝা মাথায় নিয়ে আমি একটু একটু করে শেষ হয়ে যেতে পারবো না। এই চক্রান্তের চাল আমাকে ছিঁড়ে ফেলতেই হবে। সেই জন্যই তো সাজনিকে আমি রাজি করেছি আমার যুদ্ধরথের সারথি হওয়ার জন্য। ওকে দিন রাত প্রচেষ্টা করে লেখাপড়া শিখিয়েছি, ভদ্রভাবে কথা বলতে শিখিয়েছি, কিন্তু ওর কিছু কিছু কথাবার্তা আমাকে ভাবিয়ে তুলেছে। আমার মনে হয় সে যেন আমাকে নিয়ে স্বপ্নের চাল বুনতে শুরু করেছে। এদিকে ওকে আমি কিছুতেই বলতে পারছি না যে আমার এই মন বর্ষার কাছে বাধা পড়ে গেছে। না না,
বর্ষার কথা ভাবা উচিত নয়, একদমই উচিত নয়। কারণ যে মিথ্যে কলঙ্কের কালি আমাকে স্পর্শ করেছে, হয়তো কোনোদিন ওর মুখোমুখি হয়ে গেলে ও হয়তো ঘৃণার ধিক্কার দিয়ে আমায় বলবে, তুমি আমার প্রেম প্রতারক, না তুমি একটা খুনি। না ঘৃণা করি ঘৃণা, তাই না বাস্তব? বর্ষা তুমি আমার ভালোবাসা পদ্ম পাতার জল নয় যে একটা মিথ্যে বাতাসের ছোট্ট ঢেউ তাকে বুলের দিকে বিলীন করে দেবে। আমি আমার হৃদয় রীতির দাঁড়ি পারলাম, তোমার রীতি আদর্শ পরিমাপ করে দেখেছি তুমি একজন সত্যিকারের খাঁটি মানুষ। তাই তো সুখে দুঃখে সুনামে অপবাদে আমি তোমার চিরদিন চিরসাথী হয়ে থাকবো বাস্তব, আমি চিরসাথী হয়ে থাকবো। না বর্ষা না, আমার এই কলঙ্কিত জীবনের সঙ্গে তোমার জীবনকে জড়িয়ে তোমাকে আমি কলঙ্কিত করতে চাই না। তাই তো তোমার থেকে বহু দূরে চলে যেতে চাই বর্ষা, বহু দূরে। তুমি চলে যাবে যদি কেন ভালোবাসা দিলে এমন তুমি বেবলে দূরে চলে যাবে কেন ভালোবাসা দিলে এমন আমার প্রতি তোমার মনকে এত শক্ত প্রতিজ্ঞায় বেঁধে রাখাটা উচিত নয়। জানোই তো যে মিথ্যে কলঙ্কের কালি আমাকে স্পর্শ করেছে, কোনোদিন পুলিশের হাতে ধরা পড়ে গেলে আমার হয়তো ফাঁসিও হতে পারে। না বাস্তব না, মিথ্যা অপরাধে আদালত তোমাকে এত বড় শাস্তি দিতে পারে না। তার জন্য তোমার হয়ে আমরা লড়বো। কাকে নিয়ে লড়বে বর্ষা? কেউ না থাক, তোমার বড় দাদা তো রয়েছেন, ওনাকে সঙ্গে নিয়ে কালই আমি একটা বড় উকিল ধরে আদালতে গিয়ে তোমার মুক্তির আপিল করবো প্রকৃত ন্যায় পাওয়ার জন্য। কিন্তু বর্ষা বর্তব দিন রাত তোর চিন্তায় খয়ে খয়ে অস্থি চর্মসার হয়ে যেতে বসে। দাদা ওরে ভাই, নিয়তির লিখন কি এই ছিল রে? তোর মতো সৎ আদর্শবান ভাইয়ের কলঙ্ক বিদ্রুপ আমাকে সহ্য করতে হবে, পারছি না রে, পারছি না। লোক নিন্দার ভার আর আমি সহ্য করতে পারছি না। বললা রে ভাই, বললা এই কাজ তুই করিস নি? করিনি বর্ষা, পৌঁছালিকে খুন আমি করিনি। কিন্তু আইন তো সে কথা শুনবে না। আইনের হাতে প্রকৃত খুনিকে তুলে দিতে না পারলে আমার যোগ্যহতি নেই। তাই তো আমি প্রমাণ সংগ্রহ করার জন্য আজ আমি মরিয়া। আর যেদিন আমি আমার লক্ষ্য পথে পৌঁছতে পারবো, সেদিনই আমি আবেশকে সান্ত্বনা দিয়ে বলবো, পারবে না। যে অশান্ত আগুনে লেলিয়ান শিখা আমার অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, তা কেউ কোনোদিন শান্ত করতে পারবে না। আর সেই আগুন তো তুই জ্বালিয়েছিস বাস্তব। তাই তোর ভালো মানুষের নাটক আজ আমার কাছে টিকবে না। ও চক্রান্তের শিকার হয়ে সবার মধ্যে তোমার কাছে সন্দেহের পাত্র হয়ে উঠেছে। আমি
বিশ্বাস করি না। তোমার ওর প্রতি অন্ধ ভালোবাসা করার কথা, আসলে ওই খুনি পৌশালীকে পাওয়ার আকাঙ্ক্ষাই হলো ওর খুনের কারণ। জানি দাদা হয়ে আপনি ভাইয়ের জঘন্য কাণ্ড স্বীকার করতে চাইছেন না, তবে আপনার স্বীকার করা না করাতে আমার কিছু যায় আসে না। তোমাকে বলি, ওর ওই অন্ধ প্রেমের আবেগেই নিজেকে ভাবে শেষ করে দিও না। পারো তো নিজের পথ বদলে ফেলো। ওই প্রশস্ত পথের দিকে তাকিয়ে দেখো, সেখানে রাশি রাশি স্বপ্ন ছড়ানো রয়েছে। এগিয়ে চলার ইঙ্গিত, জীবনটাকে রঙিন করে তোলার আহ্বান জানাচ্ছে। না বলছো না, তুমি ওর কথা শুনবে না, তুমি ওর কথা একদম শুনবে না, একদম শুনবে না। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি। আমি আমাদের ভালোবাসার দিব্যি দিয়ে বলছি, তুমি খুন করনি, তুমি পৌশালীকে প্রেমিকা দৃষ্টি দিয়ে দেখোনি। তবুও তো তোমার জীবনটা আসামির কাঠগড়ায় বলি হয়ে গেছে বাস্তব। আর একটা বলি হওয়া ব্যক্তিত্বের কাছে আমার জীবন সাথের স্বপ্নগুলো কখনো রঙিন হয়ে উঠতে পারে না। তাই তো এই ভালো মন্দের বিবেচনা চরম মুহূর্তে আমি সুখের ঠিকানা খুঁজে নিলাম। ঠিক কথা বলেছে বাস্তব, বর্ষা ঠিক কথাই বলেছে। আমিও আমার এই পঙ্গু জীবন ভার তোর স্পর্শকাতর করতে চাই না। তাই চিরদিনের জন্য তোর কথা ভুলে গিয়ে পরম শান্তির আশ্রয় খুঁজে নিতে আমার আরেক ভাই আদর্শের হাত ধরতে চললাম। তার মানে তোমরা সবাই আমার বিবেক বুদ্ধি মনুষ্যত্বকে অবিশ্বাসের অন্ধকারে ঢেকে দিয়ে বলতে চাইছো তুই চরিত্রহীন, না, তুই লম্পট, তুই খুনি, তুই খুনি, খুনি, খুনি। মাস্টার বাবু, মানে সাজলি তুমি? হ্যাঁ আমি কেন, তুই কি সবসময় এইভাবে উল্টো পাল্টা ভাবনায় ডুবে থাকবি? না মানে আমি তুই যদি সবসময় এইভাবে উল্টো পাল্টা ভাবনায় ডুবে থাকিস, তাহলে তোর লক্ষ্যপথে এগিয়ে তুই বিজয়ী হবি কি করে? তাই তো দেখ না রে মাস্টার বাবু, তোর খরিদ করে আনা শাড়ি গয়না পরে আমি নকল থেকে আসল হওয়ার চেষ্টা করছি। ঠিক এই ধরনের শাড়ি গয়না সেদিন পৌশালীও পরেছিল, তাই তো এইগুলো আমি তোমার জন্য পছন্দ করে কিনে এনেছি। কিন্তু শুধু শাড়ি গয়না পরলে তো তুমি আর পৌশালী হতে পারবে না, তার জন্য তোমাকে তোমাদের ভাষা ছেড়ে আমার শেখানো ভাষা অভ্যেস করতে হবে। অভ্যাসটা তো আমার হয়ে গেছে রে মাস্টার বাবু। তাই নাকি? তোর কাছ থেকে ঠিক লেখাপড়া শিখে অভ্যাসটা তো আমার হয়ে গেছে। আচ্ছা শুনবি? তবে শোন না কেন, তবে জল পড়ে পাতালারে লই গো। তাহলে শিখেছি রজনীকান্ত, কবি নজরুল ইসলাম, রবি ঠাকুরের জ্ঞানের আকর থেকে নিজেকে আদর্শ বাঙালি রূপী গড়ে তুলতে। তাই তো তোর উপর ঘটে যাওয়া আদি অন্ত জানার পর তোর শিক্ষায় চেতনায় দীপ্ত হয়ে কবি সুকান্তরের ভাষায় গর্জে উঠে বলতে ইচ্ছে করছে, অস্ত্র ধরেছি এখন সম্মুখে শত্রু চাই, মহামারণে নিঠুর রতনী বিদায়। জটিল মনের সংগঠন, তাদের প্রভাবে রাখিনি মনে কোনো আসন। জানি তবু আজ তাদের জানাই, অস্ত্র ধরেছি এখন সম্মুখে শত্রু চাই। আরে মাস্টার বাবু বাহ, কাছ থেকে এই কদিনে আমার বইন তো এত কিছু শিখে নিয়েছে। আর শিখবে লাইবা কেনে, আমার বইন তো আর শান্তার মহল্লার কুড়ি লয়ছে, উদের পারা মোটা মাথা নিয়ে জন্মাইছে। আমার বইন হলো কি হলো দাদা, তুমি এইভাবে থমকে গেলি কেন? কি হলো জেরদা, তুমি সাজের কথার উত্তর দিচ্ছ না কেন? তাহলে বল, আমার ছোটবেলা থেকে খাওয়া পড়া আচরণে কোনো একটা মানে রয়েছে? আঞ্জলি বল না দাদা, আমার জীবনটা কি কোনো এক অজানা রহস্যের ঢাকা? জেরদা জেরদা লাই রে বইন লাই, সব কিছু নয়। আমি তো মুখ্য মানুষ বটে, তাই কথাটা গুছাই বলতে পারতুম না। তোকে
ছেলেকে নিয়ে আমার স্বপ্নটা ওই মাস্টার বাবু পুরা করেছে বলে গর্বে আমার ছাতি তো 5 হাত হয়ে গেছে রে। তোর মুখে আজ একদম বাংলা কথা শুনে আজকে আজকে আমার পেটাই খুশি হচ্ছে রে বই, পেটাই খুশি হচ্ছে। মাস্টার বাবু, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ দিতে পারবে লাই গো? তুই মানুষ লয় গো বটে, সাক্ষাৎ ভগবান। না না জেরদা না, ঋণী তো আমি তোমার কাছে। সেদিন যদি তুমি আমাকে আশ্রয় না দিতে, তাহলে আমার এই ঠিকানাহীন জীবনে আজকে আমি তো কোথায় হারিয়ে যেতাম। তাই আজও যখন তোমার দয়ায় বেঁচে আছি, তখন তোমার কাছে আমি একটা ভিক্ষে চাইবো। বলো তুমি আমাকে ফিরিয়ে দেবে না? ঠিক ঠিক কেন বলছিস গো মাস্টার বাবু? কোন অধিকার? আর সেই অধিকার নিয়ে তুই যদি আমার প্রাণটা চাস, আমি দিতে রাজি আছি। ভুল ভুল কেন মাস্টার বাবু? তুই যেটা চাইছিস সেটা কি? সাজলি, হ্যাঁ দাদা, মাস্টার বাবুর জীবনটা যে রহস্যে ঢাকা, সেটা হলো বাসর ঘরে এক নববধূর খুনের কেস। হ্যাঁ খুন। অবিকল সাজলির মতো দেখতে সেই মেয়ে, যাকে খুন না করেও আমাকে খুনি সেজে ঘুরে বেড়াতে হচ্ছে। তার মানে বলতে চাস আমার বইনকে সেই মেয়েটার নকল সাজায় আসল খুনিকে বের করতে চাস? একদম একদম ঠিক কথা বলেছো। সাজলিকে যদি আমার উদ্দেশ্যের পথে না পাই, তাহলে আসল সত্যের সন্ধান আমি কোনোদিনই পাবো না। তাই তো আমার ভিক্ষের অঞ্জলি অপূর্ণ রেখে তুমি আমাকে বিমুখ করো না জিয়ারদা। তোর বুকের ব্যথা আমি বুঝতে পারছি গো মাস্টার বাবু, জিয়ারদা, কিন্তু আমার বইন সাজলি। হ্যাঁ দাদা, মাস্টার বাবুর হৃদয় কান্না আমাকে অনুভব করছে ওর জীবন মুক্তির সংগ্রামের সাথী হতে। তাহলে যা বইন, মাস্টার বাবুর মঙ্গলের লেগে তোকে আমি তার হাতে তুলে দিলাম। জিয়ারদা, আর যাওয়ার সময় তোকে একটা কথা বলে রাখলাম, কর্তব্যের পথে তোর সেই সংগ্রাম হলো তোর শিক্ষার গুরু দক্ষিণা।